আগুনের লেলিহা থেকে। অতএব হে জিন জাতি এবং মানব জাতি, তোমরা উভয় তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? তিনি দুই উদয়চাল এবং অস্ত্রচালের মালিক। অতএব হে জিন জাতি এবং মানব জাতি, তোমরা উভয় তোমাদের পালনকর্তার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ আমাদের সম্মানিত ইমাম সাহেব অত্যন্ত সুন্দরভাবে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য। এখন স্বাগত বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি আমাদের উইমেন্স ইঞ্জিনিয়ার চ্যাপ্টারের চেয়ারম্যান শাহনাজ ইঞ্জিনিয়ার শাহনাজ শারমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমার দুইবার স্বাগত বক্তব্য হয়ে যাচ্ছে। একবার তো আমাদের ট্রেনিং সেশনে বললাম, এখন আসলে এই সেশনে আমাদের সেমিনার সেশনে স্বাগত বক্তব্য আইবির প্রোটোকল অনুযায়ী দিয়ে থাকেন জেনারেল সেক্রেটারি, তো উনি একটু দেরি হচ্ছে আসতে, তো আমি দিচ্ছি আর কি। তো যেটা আমাদের সেক্রেটারি ইশরাত জাহান বলে গেল যে আজকে আসলে সফটওয়্যার শুধু প্রযুক্তিগত জ্ঞান না, সফটওয়্যারটা খুব জরুরি। তো সফটওয়্যারটা সফট স্কিল যেটা, সরি সফটওয়্যার না, সফট স্কিল যেটা, তো সফট স্কিলের মধ্যে কমিউনিকেশন স্কিলস, লিডারশিপ, হচ্ছে তারপরে অ্যাডাপ্টেবিলিটি, ইমোশনাল ইন্টেলিজেন্স, পজিটিভ অ্যাটিটিউড, নেটওয়ার্কিং স্কিল, টিম ওয়ার্কস, এগুলো সব কিছু মিলেই আসলে সফট স্কিল। তো সফট স্কিল হার্ড স্কিলের পাশাপাশি সফট স্কিলটা দরকার হয়। যদিও আজকে আমাদের সেমিনারের টপিক হচ্ছে সফট স্কিল অ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট, কিন্তু আপনারা খেয়াল করেছেন যে এখানে আমাদের কিছু হার্ড স্কিলের আপনাদের প্রেজেন্টেশন এসছে, যেমন অটো ক্যাড তো অবশ্যই একটা হার্ড স্কিল, তারপরে এমএস এক্সেল, পাওয়ার পয়েন্টও একটু পরে দেওয়া হবে, সেটাও একটা হার্ড স্কিলের মধ্যে, কিন্তু এগুলো অ্যাকচুয়ালি মিক্স আপ হার্ড স্কিল এবং সফট স্কিল বলা যায়। কারণ আপনি একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন কীভাবে করবেন, আপনার ভয়েস টোন, বডি ল্যাঙ্গুয়েজ, এগুলো সব মিলে এগুলো একটা সফট স্কিলের মধ্যে পড়ে। সেভাবে অটোক্যাডটা আপনি যে একটা ডিজাইন করবেন, সে কীভাবে প্রেজেন্টেশন করবেন, সেটা একটা সফট স্কিল, আপনার একটা হিউম্যান টাচ থাকতে হবে, তাহলে সেটা পরিপূর্ণ, আপনার প্রযুক্তিগত জ্ঞানটা পরিপূর্ণ হয়। তো আজকে আমরা আসলে উইমেন ইঞ্জিনিয়ার চ্যাপ্টার থেকে আমরা চিন্তা করেছি এইভাবে যে আমরা তো সেমিনার করি, তো আমরা অনেক সেমিনার এখানে হয় যে অনেক মানে টেকনিক্যাল নলেজের উপরে সেমিনারগুলো হয়, তো আমরা চাচ্ছিলাম যে আমরা একদম নিউ ফ্রেশনার যারা আছেন বা যারা এন্ট্রি লেভেলে আছেন বা যারা রানিং স্টুডেন্ট আছেন ইঞ্জিনিয়ারিং, তাদের জন্য কিছু একদম বেসিক কিছু সফট স্কিলের ট্রেনিং এর ব্যবস্থা করা, এবং সাথে সাথে সেমিনার, এটা আসলে আইবি মানে এরকম নাই যে ট্রেনিং বেসড সেমিনার হয়, তো আমরা সেটা করলাম যে ট্রেনিং এর পরপর সেমিনার, অ্যাকচুয়ালি সেমিনারটাও মানে পার্ট অফ ট্রেনিং আমাদের, কারণ আপনারা পরবর্তীতে যখন দেখবেন যে আমাদের যে কিনোট স্পিকার উনি যে প্রেজেন্টেশনটা করবেন, সেটা তো আপনাদের এই ট্রেনিং এর বিষয়গুলো আসবে, তো সেই ক্ষেত্রে আপনারা ওখান থেকে আপনারা বেনিফিট পাবেন আশা করি। তো এই সব মিলে আমরা উইমেন ইঞ্জিনিয়ার চ্যাপ্টার থেকে এই ট্রেনিং বেসড সেমিনারটা আমরা আয়োজন করেছি, চেষ্টা করেছি আপনাদের সামান্য কিছু বেসিক নলেজ দিতে। ফিডব্যাক যে ফর্মগুলো আছে ওটা দেখে পরবর্তীতে আমরা আরো বিস্তারিত ট্রেনিং এর ব্যবস্থা করব। তো আমি আর কথা না বাড়াই, তো আমাদের এরপরে কিনোট স্পিকার উনি মেইন যে কিনোট যে স্পিচটা প্রেজেন্টেশন সেটা উনি দেখাবেন। থ্যাংক ইউ। ধন্যবাদ সম্মানিত ইঞ্জিনিয়ার শাহনাজ শারমিন আপুকে। এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি সম্মানিত কিনোট স্পিকার ইঞ্জিনিয়ার ফজিলতুন্নেসা ম্যাম, চিফ ইঞ্জিনিয়ার ডিপিডিসি। আমরা রেগুলার যেভাবে প্রোগ্রামটা সেট করা আছে ওইভাবেই করি, একটু শর্ট করে করি, শর্ট করে মানে পরে যেহেতু প্রোগ্রামটা স্লাইডে আপনার প্রেজেন্টেশন দিয়ে দিচ্ছি। দেখবে না, আপনি চাইলে এটাকে কন্ট্রোল করতে পারেন। আকাশ ভাই, এখানে যদি দেখা যায় এখান থেকে করা যাবে, ঠিক আছে। এটা ফরওয়ার্ড, এটা ফরওয়ার্ড, এটা ব্যাকওয়ার্ড। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রেসিডেন্ট মোহাম্মদ রিয়াজুল ইসলাম রিজু,
চেয়ারপারসন মুসলিমা খন্দকার এবং উপবিষ্ট ভাইস প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট অ্যাডমিনিস্ট্রেশন ফাইন্যান্স এবং অন্যান্যরা এবং আমার সামনে যারা উপবিষ্ট সুধী আমার ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকের অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফজিলাতুন নেছা। আমি ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের প্রধান প্রকৌশলী হিসাবে কর্মরত আছি। বর্তমানে আমি একটা প্রজেক্টের প্রকল্প পরিচালক। তো আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমি শুরুতেই আমি সংক্ষেপে আমার বিষয়গুলো, আজকে যে টপিক সেটা উপস্থাপন করার চেষ্টা করব। তো শুরুতেই আমি আমার সামনে একটা বড় অডিয়েন্স আমি দেখতে পাচ্ছি। আমি একটু অনুরোধ জানাতে চাচ্ছি, আসলে যারা আপনারা আপনাদের চাকরি জীবনে প্রবেশ করবেন বা প্রস্তুতিতে আছেন, এমন যারা আছেন, তারা একটু কাইন্ডলি যদি একটু হাতটা তুলেন, তাহলে আমি আজকে অডিয়েন্সটা আমি একটু বুঝতে পারবো। এমন কে আছেন যদি একটু কাইন্ডলি হাতটা একটু তুলতেন, যারা আপনারা চাকরিতে প্রবেশ করবেন, আপনারা এই ধরনের প্রস্তুতি নিচ্ছেন। আচ্ছা, তাহলে দেখা যাচ্ছে আজকে অডিয়েন্সে আসলে যারা চাকরি অলরেডি করছেন এই অডিয়েন্সটাই বেশি দেখা যাচ্ছে। তো সেক্ষেত্রে আমি আমার প্রেজেন্টেশনটা আসলে দুই ভাগে ভাগ করা, যেটা অলরেডি আমাদের শাহনাজ ম্যাডাম যেটা বলে গেলেন। তো আমি যেহেতু ডিপিডিসিতে আছি, আমি শুরুতে সংক্ষেপে ডিপিডিসি সম্পর্কে বা পাওয়ার সেক্টর সম্পর্কে বলতে চাচ্ছি। তো আমি যেহেতু ডিপিডিসিতে আছি, ডিপিডিসি বাংলাদেশ যে মিনিস্ট্রি অফ পাওয়ার এনার্জি অ্যান্ড মিনারেল রিসোর্স, তার আন্ডারে একটা সংস্থা। তো আমি অনেক সংক্ষেপে পাওয়ার ডিভিশন সম্পর্কে বলছি, কারণ আপনারা যারা ভবিষ্যতে পাওয়ার সেক্টরে কাজ করতে চান এবং যারা এখন অন্য সেক্টরে আছেন, তারাও যদি পাওয়ার সেক্টরে আগ্রহী হন, আর পাওয়ার সেক্টর বাংলাদেশের একটা অন্যতম গুরুত্বপূর্ণ সেক্টর। সংক্ষেপে যদি আর জিনিসটা জানা যায়, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে পাওয়ার সেক্টর হচ্ছে একটা ইনস্টিটিউট হিসাবে কাজ করে, এখানে অনেকগুলা সংস্থা রয়েছে, বিশেষ করে আপনার জেনারেশন, ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন। জেনারেশন হিসাবে আমরা জানি যে এখানে বিপিডিবি মূলত আগে জেনারেশন ছিল, এখন আরও প্রায় 6টা থেকে 7টা অর্গানাইজেশন আছে। জেনারেশন থেকে আমরা ট্রান্সমিশনে যখন আসি, সেখানে শুধু পিজিসিবি উইং কাজ করে। আর ডিস্ট্রিবিউশনে অ্যারাউন্ড প্রায় আমাদের 6টা ইউটিলিটি আছে, যার একটাতে আমি হচ্ছে কর্মরত আছি। অন্যান্য ইউটিলিটিগুলো সারা বাংলাদেশে কাজ করছে। আমরা যারা হয়তো আমরা পাওয়ার সেক্টর বা ইঞ্জিনিয়ারিং সেক্টরের সাথে আমরা পড়াশোনা করে এসেছি, আমরা জানি যে আসলে পাওয়ার ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কটা কেমন হয়। সেটা হচ্ছে জেনারেশন থেকে ট্রান্সমিশন, ট্রান্সমিশন থেকে ডিস্ট্রিবিউশন, এবং আমরা কাস্টমার এন্ডে বিদ্যুৎ সরবরাহ করে থাকি। সরকারের যে ভিশন বা মিশন থাকে, সেখানে অনেকগুলো অ্যাক্টিভিটি হয়ে থাকে। এর মধ্যে আমরা এখন জানি যে নেট জিরো কার্বন যেটা আছে আমাদের প্ল্যানিংগুলো, সেই নেট জিরো কার্বন বা রিনিউয়েবল এনার্জি, এদিকে আমরা যাচ্ছি। এরপরে আমরা দেখাতে চাচ্ছি, যেটা আমি এর আগে দেখিয়েছি, যে আসলে স্ট্রাকচারটা কেমন। সেটা হচ্ছে অ্যাকচুয়ালি মিনিস্ট্রি অফ পাওয়ার এনার্জি অ্যান্ড মিনারেল রিসোর্সেস আসলে একটা অ্যাপেক্স ইনস্টিটিউট হিসাবে কাজ করে, যেখানে তারা নীতি প্রণয়ন এবং সেটা বাস্তবায়ন, এই কাজগুলো করে থাকে। আর আমি ডিপিডিসি সম্পর্কে যদি বলি, ডিপিডিসি আসলে এখন কোম্পানি হিসেবে কাজ করছে, যেটা হচ্ছে 2008 থেকে কমার্শিয়ালি এটা অপারেশনে গেছে। মূলত ঢাকার সাউথ এবং নারায়ণগঞ্জ এরিয়াতে হচ্ছে আমরা পাওয়ার ডিস্ট্রিবিউশন করে থাকি। এখানে মোটামুটি আমাদের কাস্টমারের সংখ্যা প্রায় 18 লক্ষ, আর এখানে 3টা যোগে ভাগ করা আছে। আর ন্যাশনালি আমরা যদি পাওয়ার সেক্টর নিয়ে বলি, যে এখন হচ্ছে আমাদের যেটা জেনারেশন, আমরা জানি যে অ্যারাউন্ড প্রায় 27,000 মেগাওয়াটের মতো আমাদের টোটাল কাস্টমার ওয়ার্ল্ড, সারা বাংলাদেশে প্রায় 5 কোটি কাস্টমার মতো আছে। এবং আমাদের যেটা ফিউচার, আমাদের যেটা ভিশন, সেটা আমরা হচ্ছে সিকিউর এবং রিলায়েবল ইলেকট্রিসিটি ফর অ্যাফোর্ডেবল প্রাইসে আমরা দিতে চাই। নেক্সট হচ্ছে আমরা যেটা জানি যে আমরা সরকারি কিছু পলিসি আছে, সেই পলিসিগুলোতে এখন অন্যতম হচ্ছে আমরা যেভাবে কাজ করছি ডিস্ট্রিবিউশন সেক্টরগুলা, সেটা হচ্ছে আমরা প্রিপেড মিটারের দিকে যাচ্ছি। ইএমএস, ডিএমএস, এই জিনিসগুলো আমরা স্মার্ট গ্রিড, স্কাডা, এইসব আমরা ইন্ট্রোডিউস করতে
আমরা ইন্ট্রোডিউস করব পাওয়ার সেক্টর এবং ইন্ট্রোডিউস হচ্ছে। এবং আমাদের জেনারেশন আমরা যেখান থেকে পাই মূলত কোল, তারপরে হচ্ছে আমাদের যেটা যে ফুয়েলের প্যাটার্ন সেটা এখানে দেখানো হচ্ছে। তবে আমাদের যেটা যে আমরা আসলে পাওয়ার সেক্টরের যে হিস্ট্রি বা আমরা যে পথে আমরা পাওয়ার সেক্টরটাকে এ অবস্থায় নিয়ে এসেছি সেটা 2000 থেকে আমাদের নতুন করে পদযাত্রা। সেখান থেকে হচ্ছে আমাদের আস্তে আস্তে আমরা হচ্ছে আইপিপির মাধ্যমে এবং যেটা আমি বললাম যে অলরেডি আমাদের স্কাডা, জিআইএস, তারপরে প্রিপেড মিটার, বিলিং সিস্টেম, এই এই পর্যায়গুলা কাজ করতে করতে আমরা একটা স্টেজে আসছি। তোমরা যারা ইয়াং আছো তারা ভবিষ্যতে এগুলাতে আরো বেশি আমরা কাজ করতে পারবো এবং এই সেক্টরগুলো আমরা আরো বেশি উন্নত করতে পারবো, বিশেষ করে রিনিউয়েবল এনার্জি ইন্টিগ্রেশনের মাধ্যমে, বিশেষ করে সোলার এবং উইন্ডে। সোলার নিয়ে আমাদের এখন কাজ হচ্ছে, এখানে কাজ করার অনেক সুযোগ রয়েছে, বিশেষ করে সরকারি এবং বেসরকারি পর্যায়ে। এই বিষয়গুলো আমরা নিজেরা যখন করব এ সম্পর্কে আরো ভালো ধারণা পাবো। এখান থেকে আমরা যেটা হচ্ছে রিনিউয়েবল এনার্জি যে ইন্টিগ্রেশনগুলো হবে সেটা আমাদের এখনকার যে ভবিষ্যতে যে আমাদের চ্যালেঞ্জ এবং যে অপরচুনিটিগুলো আছে সেগুলো মূলত পাওয়ার সেক্টর হচ্ছে এখন সেগুলা নীতি প্রণয়ন করছে এবং সেগুলা বৈশ্বিক যে নীতিমালা আছে সেগুলোর সাথে মিলিয়ে আমাদের রিনিউয়েবলকে আমরা কিভাবে ফসিল ফুয়েল যে সেটার সাথে আমরা কিভাবে ইন্টিগ্রেট করতে পারবো সেই জিনিসগুলো নিয়ে পাওয়ার সেক্টর কাজ করে। তো এখানে আমি এগুলা স্কিপ করে যাচ্ছি। আমরা আমাদের মূল, যেহেতু সময়ে কিছু স্বল্পতা আছে, আমরা হচ্ছে মূল আমাদের যে বিষয় সেই টপিকসের দিকে আমরা চলে যাই। তো এখানে যারা আমরা আছি যে আসলে দুই ভাগে ভাগ করা যায়। শুরুতে আমি বলে নেই যে এখানে আমার স্লাইডটা খুব বেশি যে গোছানো আছে সেটা আমি বলা যাবে না, আমি আমার অভিজ্ঞতাটুকু হয়তো শেয়ার করতে পারি। তো আমরা আসলে যখন কাজ করি দেখা যায় যে আমরা নারী পুরুষ বা ছেলে মেয়ে আমরা উভয় একটা কর্ম পরিবেশে কাজ করি। আমরা এখন যদি আজকে অডিয়েন্স দেখি, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং সেক্টরে শুরু থেকে মেয়েদের উপস্থিতিটা কম ছিল, যদিও আমরা একটা পর্যায়ে হচ্ছে মেয়েদের উপস্থিতি আস্তে আস্তে বাড়ছে, তারপরেও কোনো না কোনোভাবে আমরা দেখছি যে কর্মক্ষেত্রে মেয়েদের প্রেজেন্টেশনটা আসলে কমই পাচ্ছি। বিশেষ করে আমি যদি ডিপিডিসির দিকে তাকাই বা পাওয়ার সেক্টরে যে পরিমাণ মেয়েদের থাকার কথা, উপস্থিতি থাকার কথা, আমরা কিন্তু সে পর্যায়ে আমরা কিন্তু পাই না। তো এটা হচ্ছে হয়তো জেন্ডার ইস্যু, কিন্তু ওভারঅল যে আমাদের ক্যারিয়ার, এই ক্যারিয়ারে হচ্ছে আমাদেরকে যেই গোষ্ঠী এদের কিন্তু আমাদেরকে একই প্রতিযোগিতার মাধ্যমে আমাদেরকে কিন্তু ক্যারিয়ারে প্রবেশ করতে হচ্ছে। তো যেহেতু আজকে আমাদের ক্যারিয়ার নিয়ে কথা, যে জিনিসগুলো আসছে যে আমরা জানবো যে আসলে কোনটা আমাদের স্কিল, যে আমরা যদি যেখানে কাজ করি সেখানে আমাদের স্কিল কন্টিনিউয়াস একটা প্রসেস যার মাধ্যমে আমরা আপডেট হব, এবং যারা আমরা ফ্রেশার তারাও কিভাবে আমরা আসলে এন্ট্রিতে ঢুকবো, এই বিষয়গুলো হচ্ছে আমাদের বিবেচ্য বিষয়। আসলে হোয়াই সফট নট লাইক দিস, হোয়াই স্কিল ইজ ম্যাটার্স অ্যাকচুয়ালি। তা আসলে স্কিল যেটা আমরা যেটা বুঝি শুরুতেই হচ্ছে আমাদের ফর্মাল এডুকেশন, অর্থাৎ আমরা যে সেক্টরে যেভাবে আমরা পড়াশোনা করে এসেছি, যেখানে একটা সার্টিফিকেশন, সেটা আমাদের বেসিক, এই ডিগ্রিটা লাগবে। কিন্তু তার পরবর্তীতে যদি আমি আমার চাকরি জীবনে ঢুকতে চাই সেখানে হয়তো আমার সফট স্কিলগুলা চলে আসে বা হার্ড স্কিল কিছু আমার লাগে। যেমন সবাই আমরা জানি যে অটোক্যাডের বিষয়টা আছে, কিছু কিছু স্পেসিফিক সফটওয়্যার আছে যেটা নিয়ে আমরা কাজ করতে পারি। যে সেক্টরে আসে, কেউ যদি কম্পিউটার সায়েন্স থাকে অথবা কেউ যদি সিভিল ইঞ্জিনিয়ার হয়, এক এক সেক্টরের হার্ড স্কিলগুলো এক এক ধরনের, আমরা সেগুলাতে ফোকাস করতে পারি, মার্কেট অ্যানালাইসিস করতে পারি এবং সেটার সাথে মিলিয়ে আমরা নিজেদেরকে আপডেট করতে পারি এবং প্রস্তুত করতে পারি। আর আমরা যারা কাজের মধ্যে আছি তাদের আমাদের হার্ড স্কিলের পাশাপাশি আমাদের সফট স্কিলের বিষয়ে হচ্ছে আমাদেরকে ফোকাস করতে হয়। সেখানে যে জিনিসগুলো আছে সেগুলো হয়তো অলরেডি বলেছে, তারপরে আমরা সংক্ষেপে যেটা আলোচনা করব এর মধ্যে যেমন আমাদের হতে পারে মাস্টার ইফেক্টিভ কমিউনিকেশন, যে আমরা কমিউনিকেশনটা কিভাবে হবে। এখানে যে কমিউনিকেশন হচ্ছে, এই যে আমরা কথা বলছি বা আমার যে অডিয়েন্স আছে, এটাও হচ্ছে এক ধরনের একটা কমিউনিকেশন, যে আমরা লার্ন করলাম, শুনলাম, কিন্তু যেটা আমি বলতে চাই সেটা আমার কর্মক্ষেত্রেই হোক বা যেখানেই হোক ফেস করি, আমি যেটা বলতে চাই সেটার যেন আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার হয় এবং যারা আমি উভয় পক্ষ হচ্ছে দুজনকে এফেক্টিভলি অ্যাক্টিভলি আমরা শুনবো এবং যে কথাটা বলবো সেটার জন্য আমরা ক্লিয়ারলি আমরা বলতে পারি। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের প্রেজেন্টেশন স্কিলস, যেটা হচ্ছে আসলে উভয় ক্ষেত্রে প্রয়োজন।
ফ্রেশার এবং যারা আমরা চাকরিতে আছি দুজনের ক্ষেত্রে আমাদের প্রয়োজন। তো আমরা যেটা জানি, আমরা যখন এন্ট্রি লেভেলে ঢুকি, বিশেষ করে আমাদের বিভিন্ন ক্ষেত্রে যেটা আগে দেখালো স্লাইডে, যে আমরা আমাদেরকে যখন এন্ট্রিতেই ঢুকি আমাদেরকে একটা টাস্ক দেওয়া হয়, সেই টাস্কগুলো কিন্তু আমরা যেভাবে হোক একটা প্রেজেন্টেশনের মাধ্যমে কিন্তু আমাদেরকে উপস্থাপন করতে হয়। কারণ এখনকার আমি যাদেরকে নিয়ে কাজ করি কিংবা যারা বাইরেও যেসব বিভিন্ন সংস্থা যারা কাজ করে এন্ট্রিতে থাকেন বা যারা মিড লেভেল থাকেন, তাদের কিন্তু প্রেজেন্টেশন স্কিলটা একটা বড় ধরনের ম্যাটার করে। বিশেষ করে যারা এটাতে যত বেশি পারদর্শী হয়, এক্সপার্ট হয় এবং ইজি ওয়েতে যারা প্রেজেন্টেশন স্কিলটা ভালো থাকে, নিজেকে আপডেট করতে পারে, তারা কিন্তু অথরিটির কাছে খুব দ্রুত কাছাকাছি চলে যেতে পারে। এমনও দেখা গেছে শুধুমাত্র প্রেজেন্টেশন স্কিলের কারণে দেখা যাবে যে একজন এসটিএন ইঞ্জিনিয়ার যে থাকে বা এন্ট্রি লেভেলে, সে কর্মকর্তা কিন্তু সে খুব দ্রুত একজন এমডির কাছাকাছি বা ইডির কাছাকাছি কিন্তু তারা চলে যেতে পারে। কাজে এই বিষয়গুলো হচ্ছে আমরা যদি এদিকে যদি জোর দিই, নিজেকে তৈরি করি, তাহলে আমরা একটা ভালো ফল আউটপুট পেতে পারি। তারপর হচ্ছে আমরা একটা স্ট্যান্ডার্ড রেজিউম তৈরি করা, এটা হচ্ছে একদম ফ্রেশার এবং যারা আছে অন্যদের জন্য হতে পারে একটা স্ট্যান্ডার্ড। আমরা যেমন আমার 2 মেয়ে, তো আমি ওর কাছ থেকেই জিনিসগুলো জানতে পেরেছি, কারণ আমি আরো প্রায় 30 বছর আগে থেকে তখনকার যে প্যাটার্ন রেজিউম তৈরি করা, একটা রেজিউম তৈরি করার যে প্যাটার্ন, এখন আসলে অনেক কিছু চলে এসছে। বিশেষ করে এআই তো টুলস চলেই এসছে, পাশাপাশি আমাদের রেজিউম তৈরি করার অনেকগুলা টুলস আছে, এর মধ্যে ক্যানভা, অ্যাডোবি এক্সপ্রেস, লেটেক্স, তারপরে বাংলাদেশে হয়তো সিভি বক্স .ai, এই ধরনের সফটওয়্যারগুলো ইউজ করে আপনি খুব সহজে খুব সুন্দর বিভিন্ন টেমপ্লেট পাবেন এবং আপনি আপনার যে এক্সপিরিয়েন্স, আপনার শিক্ষাগত যোগ্যতা, আপনার যে ধরনের স্কিল আছে, সেই স্কিলগুলা সমন্বয়ে আপনি খুব সুন্দর একটা মাইলস্টোন বেসিস আপনি হচ্ছে একটা রেজিউম তৈরি করতে পারবেন। তা আপনারা এখন আমার বিশ্বাস এখানে যারা আছেন আপনারা এই বিষয়গুলোর সাথে পরিচিত। তা তারপরেও আপনারা হচ্ছে এই জিনিসগুলো নিয়ে যদি আরেকটু দেখেন, তাহলে আপনারা একটা নিজের স্ট্যান্ডার্ড রেজিউম তৈরি করতে পারবেন। আর দ্বিতীয় হচ্ছে আমাদের যেটা আমরা জানি যে লিঙ্কডইন, এই কথাটা আমরা প্রায়শই শুনি। আসলে লিঙ্কডইন হচ্ছে একটা ওয়ার্ল্ড লার্জেস্ট প্রফেশনাল নেটওয়ার্ক। এটা হচ্ছে আপনি অনেকটা অনলাইন লিভিং রেজিউম অনলাইন, যেখানে আপনি আপনার সকল ধরনের যে বিশেষ করে যখন আপনার চাকরিটা আস্তে আস্তে আপডেট হবেন, যখন আপনি এন্ট্রি লেভেল থেকে মিড লেভেল থেকে সিনিয়র লেভেলে যাবেন, আপনি বিশেষ করে যদি মাল্টি ন্যাশনাল বা অন্যান্য অর্গানাইজেশনে যখন যাবেন, তখন আসলে আপনি নিজেকে আসলে কোন সেক্টরে আপনি কিভাবে আপনাকে যে মানুষ খুঁজে নিবে, আসলে আপনি আপনার এক্সপার্টিসটা এখানে থাকবে, আপনাকেই আসলে বিশ্ব খুঁজে নেবে। আপনি শুধু বাংলাদেশের কথা চিন্তা করব না, আমরা শুধুমাত্র একটা গণ্ডির মধ্যে না থেকে আমরা চিন্তা করব ওয়ার্ল্ড ওয়াইড, যে আসলে ওয়ার্ল্ড কিভাবে আমাকে খুঁজছে, চাহিদাটা কেমন, আপনি সেইভাবেই তৈরি করবেন। লিঙ্কডইন প্রোফাইলটা আসলে সেই রকমই একটা অনলাইন লিভিং প্রোফাইল, যেখানে আপনি আপনার শুরু থেকে কিছু আস্তে আস্তে ছোট ছোট করে আপনি আপনার এক্সপার্টিস বা বিভিন্ন ট্রেনিং, বিভিন্ন ওয়ার্কশপ বা যে হার্ড স্কিল এগুলো এবং সফট স্কিল এগুলো যে আপনি অর্জন করে আপনি লিঙ্কডইন প্রোফাইলটাকে আপনি রিচ করতে পারেন। তারপরে হচ্ছে আপনার ইন্টারভিউ, আপনি যখন অ্যাকচুয়ালি একটা ইন্টারভিউতে যাবেন বা বসবেন, তখন আসলে আমাদের অ্যাক্টিভিটিগুলো কেমন হতে পারে, সেখানে আমি যেটা দেখতে পারলাম যে কোনো প্রতিষ্ঠানে যখন আপনি ইন্টারভিউর জন্য ফেস করবেন, আমরা জানি যে কমন যারা অলরেডি আপনারা চাকরি অলরেডি করছেন, আসলে দেখবেন যে আপনি যখন যে প্রতিষ্ঠানে যাবেন, শুরুতে হচ্ছে ওই প্রতিষ্ঠান সম্পর্কে আপনাকে কিছু স্টাডি করে নিতে হবে, যে হ্যাঁ এই প্রতিষ্ঠানটা কেমন, আমাকে কেন তাদের প্রয়োজন, এবং সেইভাবে আপনি নিজেকে প্রস্তুত করে নেবেন। এখানে আপনি একটা মেথড ইউজ করতে পারেন, যে একটা স্টার মেথড আসতে পারে, যে আপনি স্টার এসতে সিচুয়েশন, এটা আপনি যখন ভাইবা বোর্ড থাকে সেই সিচুয়েশনটা কেমন হবে, টাস্কটা কি ধরনের হবে, আপনার অ্যাকশন এবং রেজাল্ট, এই জিনিসগুলো কনসিডার করতে পারেন। শুরুতেই আপনি যখন একটা জায়গায় যাবেন ভাইবা দিতে, আপনার ড্রেস এবং আপনার বডি ল্যাঙ্গুয়েজ, কিভাবে আপনি কথা বলবেন, আপনার ড্রেস আপটা প্রপার কিনা, এবং এই বিষয়গুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে। এবং ভাইবার আমার একটা ছোট এক্সপিরিয়েন্স বলি, যে ভাইবার অনেক
ছোট বিষয়টা, কিন্তু যেটা বোর্ড দেখে আসলে আপনার কনফিডেন্স দেখে, আপনার নলেজ দেখে, আপনার কনফিডেন্স দেখে। আমি প্রথম একটা পিএসসিতে ভাইবা দিয়েছিলাম, আমার মনে আছে যে সেটা ছিল জিওলজিক্যাল সার্ভে অফ বাংলাদেশ। এটা হচ্ছে এনার্জি ডিভিশনের আন্ডারে। পিএসসির পরীক্ষা দিয়ে আমাকে যখন ভাইভাতে ডাকে, আমি তো খুবই ফ্রেশার এবং আমি তখন আরো হালকা পাতলা ছিলাম। আমাকে ওনারা জিজ্ঞেস করেছে, ওখানকার প্যাটার্ন ছিল হলো, আমার পোস্টের নাম ছিল ড্রিলিং অ্যাসিস্ট্যান্ট ড্রিলিং ইঞ্জিনিয়ার। অর্থাৎ এখানে কাজটা হচ্ছে আপনাকে রিমোট এলাকায় গিয়ে ড্রিল করতে হবে, যে আপনি যে খনিজ পদার্থগুলো আপনি বের করা এবং আগে আইডেন্টিফাই করা এবং ওইখান থেকে খনিজ পদার্থগুলোকে বের করা, তাহলে ড্রিলিং এর মাধ্যমে আপনাকে এটা বের করতে হবে। ওনারা আমাকে জিজ্ঞেস করেছিল শুরুতেই যে আপনাকে যদি আমি এই যদি সিলেক্টেড হন, আপনাকে যদি আমি পঞ্চগড়ে পোস্টিং দিই, আপনি কি যাবেন সেখানে? তখন আমি বলেছি অবশ্যই যাব, কেন যাব না। তো উনি বলে, আপনি কি শিওর? আপনি তো এখন কোথায় আছেন, বা আপনি তো কখনো এমন রিমোট এলাকায় যান নাই। ওখানে তো শুধু তা না, ওখানে কিন্তু একটা রিমোট এলাকা, দেখা যায় যে আশেপাশে কিছু গাছ গাছালি এবং একদম খালি মাঠ, শুধু একটা অফিস বা একটা ক্যারাভান থাকবে, এমন একটা জায়গা কি আপনি যাবেন? আমি বলছি অবশ্যই যাব, কাজের ক্ষেত্রে যদি প্রয়োজন হয় আমি যাব। তো সেই ক্ষেত্রে হচ্ছে এই বিষয়গুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে, যে কিছু কিছু আপনাকে কনফিডেন্ট হইতে হবে যে হ্যাঁ, আমি যদি চাকরি চাই, আমি যে কোনো ফিল্ডে, আপনি যদি ওই জিনিসটাকে ওন করেন এবং আপনি যদি কনফিডেন্ট থাকেন, ফেস করেন, তখন ভাইবা বোর্ড এই জিনিসগুলো আপনাকে কনসিডার করবে। তো ইন্টারভিউর ক্ষেত্রে আমাদের এই স্মার্টনেস এবং এই কনফিডেন্ট, এই বিষয়গুলো আসলে থাকা জরুরি। আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বললাম। তারপরে আপনি মক ইন্টারভিউ, যদি আগেও এখানে বলা হয়ে গেছে, মক ইন্টারভিউ বলতে যেটা বোঝাচ্ছে যে আপনি হয়তো যখন আপনি একটা ইন্টারভিউতে যাবেন, আপনার একজন সিনিয়র থাকতে পারে, আপনার একটা মেন্টর থাকতে পারে, আপনি যে আগে চাকরি পেয়ে গেছে তার কাছ থেকে অভিজ্ঞতাটা নিতে পারেন। আমি ছোট একটা অভিজ্ঞতা আপনার সাথে শেয়ার করলাম। এমন রিসেন্টলি যারা এখন ভাইবা দিচ্ছে, তারা কিভাবে ইন্টারভিউ ফেস করছে, বা কি ধরনের এখনকার যে এনভায়রনমেন্ট, বা এখনকার যে ট্রিকি যে কোয়েশ্চেনগুলো থাকে, কি কোন জিনিসটাকে তারা ফোকাস করে, এই জিনিসগুলো আপনারা আগে নিজেরা রেডি হয়ে যাবেন। এখন চাকরি করছেন, আপনারা আরো বেটার কিছুর জন্য চেষ্টা করবেন, যারা ঢুকবেন তারাও এভাবে চেষ্টা করবেন। দেখবেন যে আপনারা একটা ভালো মেন্টর যদি পান, অবশ্যই আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন। তারপর হচ্ছে আপনার নিজস্ব একটা পার্সোনাল ব্র্যান্ড তৈরি করা। ব্র্যান্ড তৈরি করা যেমন ছোটখাটো এমন একটা জিনিস যে আপনি এমন একটা কাজ করলেন, ধরেন আপনি একটা গেম, অনেকেই আছে যে আসলে ছোটবেলা থেকে বা একটা সময় থেকে তারা গেম খেলে, খেলতে খেলতে কিন্তু তারা গেমিং জগৎ সম্পর্কে কিন্তু তারা অনেক কিছু জানে। দেখা গেল যে সে ছোট একটা কাজ বা তার ছোট একটা ইনোভেশন, বা আপনি যখন স্টুডেন্ট থাকলেন আপনার একটা ছোট ইনোভেশন, আপনি একটা চাকরিতে থাকলেন। আমাদের বিদ্যুৎ সেক্টরে কিন্তু অনেক ট্যালেন্টেড, আমি যাদের নিয়ে কাজ করি, অনেক ট্যালেন্টেড ইঞ্জিনিয়াররা আছেন, যে দেখা যায় যে তারা ছোট ছোট ইনোভেশন করে এবং তারা তারা একটা কাজ করে যেটা মাইলস্টোন হয়ে থাকে। যেমন আমি নিজেরটা একটা অভিজ্ঞতার কথা বলতে পারি, যে আমাদের অনেক বড় একটা প্রজেক্ট ছিল, যদিও আমি তখন খুবই ছোট ছিলাম, প্রায় বলা যায় মিড লেভেল এক্সিএন ছিলাম, কিন্তু তখন একটা চ্যালেঞ্জিং জব ছিল, যে যার জন্য আমাকে রাত এমনও হয়েছে যে রাত 12টা পর্যন্ত শুধু অফিসেই আমাকে থাকতে হয়েছে, সকাল 8টা থেকে রাত 12টা। আমি যখন নামি দেখি যে আমাদের মেইন যে গেট, সে গেটটাও বন্ধ হয়ে গেছে, এবং এক হাতে আমাকে এই কাজগুলা সামলিয়ে প্রেজেন্টেশন তৈরি করে, রিপোর্ট তৈরি করে আমাদেরকে, তো আমরা আপনি এমন একটা ব্র্যান্ড তৈরি করবেন যে সবাই বোঝে না যে না, ও যে কোনো একটা অফিসে আপনি এইভাবে নিজেকে উপস্থাপন করবেন যে অফিসকে আপনার প্রয়োজন, অর্থাৎ সে যেন আইডেন্টিফাই করে যে না, ওকে দিয়ে এই কাজটা হবে। তাহলে যে কোনো একটা জায়গায় আপনি আপনার নিজেকে তৈরি করবেন, সেটাই হলো ব্র্যান্ডিং। আর নেটওয়ার্ক হচ্ছে আপনি অফিসের মধ্যে হতে পারে, আপনার ফ্রেন্ড সার্কেলে হতে পারে, আপনি আপনার নেটওয়ার্ক কানেক্টিভিটি বাড়াবেন। আর লিডারশিপ স্কিল যেটা বলি, সেটা হচ্ছে আসলে আমরা সবার জায়গায় আমরা হচ্ছে লিডার। যদি মনে করেন লিডার যে কেউ যে কোনো বয়সে লিডার হতে পারে, সেটা হচ্ছে তার নিজস্ব যে ক্যাপাবিলিটি আছে সেটার উপর। যেমন আমরা দেখি যে খুব রিসেন্টলি যেটা নিয়ে খুব আলাপ হচ্ছে, যে জোহরান মামদানি, সে কিন্তু 35 বছর বয়সে সে মেয়র ইলেক্টেড হয়েছে। তো একটা লিডারের যে কোয়ালিটি থাকে, আপনাদের প্রত্যেকেই আপনারা এরকম লিডার। আপনারা শুধু আপনাদের যে ইমোশনাল ইন্টেলিজেন্স আছে, ডিসিশন মেকিং বা যারা প্রবলেম সলভিং, এই জিনিসগুলো যদি আপনারা প্র্যাকটিস করতে পারেন, তাহলে আপনি আপনার জায়গা থেকে অবশ্যই একটা লিডারশিপ কোয়ালিটি আপনি অর্জন করতে পারবেন।
তারপর হচ্ছে আপনার এক্সেলিং টিম ওয়ার্ক এন্ড কোলাবোরেশন। আপনি একটা যে কোনো অফিসে যান, যে কোনো জায়গা যান, এটা একটা টিমের মাধ্যমে কাজটা করতে হয়। তো সেই হিসাবে হচ্ছে আপনাকে একজন যখন একটা টিমে থাকবেন, টিম মেম্বারদের কথা আপনারা শুনবেন, রেসপেক্ট করবেন এবং স্পেসিফিক যদি যেটা আপনার কাছে পজিটিভ মনে হয় সেটাকে আপনারা একসেপ্ট করবেন এবং আপনার যেটা মতামত সেটাও আপনি দিবেন। আর কনফিডেন্স সেটা আপনি কাজের মাধ্যমে সেটা আপনি বিল্ড করতে পারবেন এবং আপনার যে নিজস্ব অ্যাবিলিটি আছে, কোয়ালিটি আছে, আপনার জাজমেন্ট, সবগুলো দিয়ে হচ্ছে আপনি আপনার কনফিডেন্স লেভেলটা এবং ওয়ার্কের মাধ্যমে আপনি করতে পারবেন। পরিশেষে যেটা আমরা প্রায় কাছাকাছি চলে আসছে যে আমরা আসলে টাইম ম্যানেজমেন্ট, আমাদের এই বিষয়টা অনেক জরুরি। আমরা যেটা জানি যে অ্যাকচুয়ালি টাইম হচ্ছে মেজর একটা বিষয়, বিশেষ করে আমাদের জীবনের প্রত্যেকটা সকাল থেকে শেষ রাত পর্যন্ত আমাদের যে টাইম ম্যানেজমেন্ট, আমি যদি শুধু বলি অফিসিয়াল ভিত্তিতে, আমি যদি বলি যে ইসেনহাওয়ার ম্যাট্রিক্স, এটা আমি জাস্ট দেখলাম একটা জিনিস যে আসলে আমাদের প্রায়োরিটি ফিক্স করতে হবে। আমরা হয়তো যেটা প্রায়োরিটি ফিক্সটা হবে কোন জিনিসটা আমাদের আর্জেন্ট এবং কোনটা ইম্পর্টেন্ট, এই দুইটা বেসিসের উপর ভিত্তি করে আপনি হচ্ছে আইডেন্টিফাই করবেন যে আসলে আপনার কাজের ক্ষেত্রে আপনার ম্যানেজমেন্ট কোনটা চাচ্ছে, যেটা আপনার আর্জেন্ট এবং ইম্পর্টেন্ট, সেই ক্ষেত্রে আপনি সেটাকে হাই প্রায়োরিটি দিবেন। যেটা আর্জেন্ট বাট নট ইম্পর্টেন্ট বাট নট আর্জেন্ট, আপনারা সেই কাজটা আরেকজনকে ডেলিগেট করে দিবেন। তো এইভাবে আপনারা নিজেরা টাইমটাকে ম্যানেজ করবেন, ওয়ার্কের টাইম। আর অফিসিয়াল শিডিউল সেটা তো নয়, আপনার যেটা শিডিউল সেটা তো মেনটেন করবেন, কিন্তু প্রত্যেকটা কাজের একটা এক্সট্রা একটা টাইম শিডিউল থাকে বা প্রত্যেকটা কাজের একটা আর্জেন্সি থাকে, সেভাবে আপনারা সেটাকে প্রায়োরিটি দিবেন। না হলে আপনার ম্যানেজমেন্টের সাথে এটা নিয়ে কিন্তু আপনার কনফ্লিক্ট তৈরি হবে এবং আপনার প্রতি সে ডিমোটিভেটেড হবে, বুঝবে যে আপনি আসলে আপনি কাজের প্রতি সিরিয়াস না। ইমোশনাল ইন্টেলিজেন্স, অ্যাকচুয়ালি কাজ করতে গেলে আমাদের এই বিষয়টা অনেক জরুরি, কারণ অনেক সময় আমরা আমাদের ধৈর্য হারাই, একটা কাজ আসলে আমরা পেশেন্স হারাই এবং আরেকজনকে আমরা শুনতে চাই না, আমার যে কলিগ থাকে আমরা শুনতে চাই না। তো এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। যে ধরনের চ্যালেঞ্জ কাজে আসুক না কেন, প্রত্যেকটা কাজে চ্যালেঞ্জ থাকতে পারে, কিন্তু আমরা সেটাকে ধৈর্য ধরে আমরা যে ডিসিশন মেকিং বা ধৈর্য বলেন, এই জায়গাগুলো নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। আর কন্টিনিউয়াস লার্নিং, এটা আসলে আমাদের কাজের একটা পার্ট। আপনি যেখানেই থাকবেন, যে সেক্টরে থাকবেন, আপনার অনেক ধরনের আপনার ট্রেনিং লাগতে পারে, আপনার প্রিপেয়ার ট্রেনিং লাগতে পারে, অটোকেটের উপর ট্রেনিং থাকতে পারে, আপনি কনফ্লিক্ট ম্যানেজমেন্ট, নেগোসিয়েশন, আপনার যদি আপনি গ্রিড সিস্টেমে থাকেন, সফটওয়্যার সিস্টেমে থাকেন, আপনার রিলেভেন্ট যে ট্রেনিং, রিলেভেন্ট যে ওয়ার্কশপ, আপনি অনলাইনে অফলাইনে কন্টিনিউয়াস আপনি যদি লার্নিং এর উপরে থাকেন এবং আপনি কাজ করেন, তাহলে কিন্তু আপনার প্রফেশনে আপনি অনেক দ্রুত এগিয়ে যেতে পারবেন। আর সাকসেস স্টোরি বলতে, প্রত্যেকেই যখন আপনি কাজ করবেন কোনো না কোনো ভাবে আপনার যদি একটা সাকসেস স্টোরি থাকে, আপনি একটা পজিটিভ কাজ করেন, যেটা আপনার অথরিটি এই ধরনেরও প্রত্যেকটা জায়গায় কিন্তু বেস্ট এমপ্লয়ার যে ঘোষণা করে প্রত্যেক জায়গায়, যেমন আজকেও ট্রেনিং সেশনে ছিল, যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদেরকে কিন্তু পুরস্কৃত করা হবে। তো আপনারও এই ধরনের যদি একটা সাকসেস স্টোরি থাকে এবং সাকসেস স্টোরি আপনি তখনই করতে পারবে যদি আপনার কাজগুলো আপনি দক্ষতার সাথে করতে পারেন। আর প্রত্যেকটা কাজেরই একটা অ্যাকশন প্ল্যান থাকে। কাজের ক্ষেত্রে এই বিষয়গুলো আমরা জানি, সেটা হচ্ছে আপনার সেক্টর ওরিয়েন্টেড যে ওয়ার্ক থাকে, সেভাবে এই বিষয়গুলো মাথায় নিয়ে আমরা কাজ করব। আর পরিশেষে যেটুকু আমরা বলতে চাই যে আমরা তো আসলে ক্যারিয়ারে প্রায় 30 বছর আগেই ঢুকেছি। তখনকার ওয়ার্ক এনভায়রনমেন্ট বা তখনকার আমরা চাকরিতে যেভাবে ঢুকেছি, এখন আসলে এই যুগে যেটা আমরা বলি জেনজি বা ইয়াং জেনজি, আপনারা আসলে আমাদের চেয়ে অনেক বেশি জানেন। আমরা হয়তো এক্সপিরিয়েন্স কাজ করতে করতে একটা জায়গায় এসেছি, কিন্তু এখন যে ওয়ার্ল্ড যেভাবে এগিয়ে যাচ্ছে, আসলে পুরো দুনিয়াই আমাদের হাতে, বিশেষ করে একটা মোবাইলে। তো আমরা কর্মক্ষেত্রে একসাথে নারী পুরুষ বা ছেলে মেয়ে সবাই একসাথে কাজ
করব, আমরা ওয়ার্ক এনভায়রনমেন্টে এই বিষয়গুলো মাথায় রাখবো। পাশাপাশি হচ্ছে যারা নতুন, বিশেষ করে আমি নতুনদের উদ্দেশ্যেই বলবো যারা থাকেন, যে আপনারা আসলে এখনকার যেটা বললো হার্ড স্কিল বা সফট স্কিলটা আসলে আমাদের কাজের পরে বেশি লাগে, কিন্তু হার্ড স্কিল যেটা সেভাবে আমাদের নিজেদের প্রস্তুত করা এবং ওয়ার্ক এনভায়রনমেন্টে গিয়ে আমাদের আসলে কিভাবে কাজ করতে হবে। একটা নতুন ফ্রেশার শুরুতেই তার কিছু অফিসিয়াল ডেকোরাম থাকে, তার অনেকগুলা জিনিস জানতে হয়, তো সেইগুলোর প্রতি তারা যাতে আন্তরিক থাকে, আমরা যাতে আন্তরিক থাকতে পারি, আমরা সেই লক্ষ্যেই কাজ করব। তো আজকে যারা ধৈর্য ধরে কথা শুনলেন, আমার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর পরিশেষে আমি ধন্যবাদ জানাচ্ছি যারা আমাকে এই প্রোগ্রামে ইনভাইট করেছে। সাধারণত এই ধরনের প্রোগ্রামে আসলে আমি আজকেই বলা যায় যে প্রথম, তো হয়তোবা আমি খুব ভালোভাবে বুঝিয়ে বলতে পারিনি, সময় পেলে হয়তো আরো বলা যেত। তবে আমি আগের একটু কথা বলতে পারি। এখানে যারা সম্মানিত আমাদের স্যার আছেন, নিজু স্যার, ওনাকে আমি আসলে চিটাগাংয়ে পেয়েছিলাম। আমি পিডিবিতে, চিটাগাং পিডিবিতে বিদ্যুৎ ভবনে এসটিন ইঞ্জিনিয়ার হিসাবে ছিলাম। তখন আপনারা সম্ভবত ইলেকশনের সময় আমাদের এমবি বড়ুয়া স্যার ছিলেন, প্লাস পরবর্তীতে আমিনুর রহমান স্যার ছিলেন। কোনো একটা সময় আমরা আপনাদের সাথে আইবিতে মিটিং করেছি, তখন আমরা অনেক বেশি ইয়াং ছিলাম। এখন আমরাও বয়স হয়ে গেছে, বলা যায় সময় পেরিয়ে এসছে। তবে আমরা যখন আমাদের সামনে উপবিষ্ট আছেন, আপনারা দেখতে পাচ্ছেন, আমরা রীতা আপা নামে জানতাম, শাহনাজ আপা। উনি চুয়েটের হচ্ছে প্রথম মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ছিল, ক্লাসে একটাই মেয়ে ছিল। তো পরবর্তীতে আরেকজন মেয়ে ছিল মেকানিক্যালে, উনিও ক্লাসে একটাই মেয়ে ছিলেন। পরবর্তীতে আমি যাই, আমিও ক্লাসে একাই মেয়ে ছিলাম। কিন্তু আমি প্রথমে যখন একা যাই, আমি খুবই ভড়কে গিয়েছিলাম যে একা আমার পক্ষে এত মেকানিক্যালের মতো কঠিন সাবজেক্ট পড়া সম্ভব না। তো আমার একটা স্যার আমাকে ইন্সপায়ার করেছেন, এবং রীতা আপা এবং আরেকজন আপা ছিলেন, ওনাদেরকে দেখে আমি শক্তি পেয়েছি যে না, এটা মনে হয় পড়া যাবে, এত কঠিন হলেও পড়া যাবে। অবশেষে আমি পেরেছি, এবং আমি এটাও পেরেছি, কিন্তু আমাদেরকে দীর্ঘ একটা পথ পাড়ি দিতে হয়েছে, শ্রম দিতে হয়েছে, এবং পরবর্তী ক্যারিয়ারেও কিন্তু আমাদেরকে অনেক শ্রম দিতে হয়েছে। দীর্ঘ সময় পাড়ি দিয়ে কিন্তু আমরা একটা জায়গায় আসতে পেরেছি। তো আমি আশা করব আপনারা যারা এখানে আছেন, আপনাদের শ্রম, আপনাদের মেধা, আপনাদের প্রজ্ঞা দিয়ে আপনারা অবশ্যই ভবিষ্যতে বাংলাদেশের একজন উজ্জ্বল নাগরিক হয়ে উঠবেন, দেশের এবং বিদেশের জন্য। আপনাদের সবার সার্বিক মঙ্গল, সুস্থতা, শারীরিক মানসিক সুস্থতা কামনা করছি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ ইঞ্জিনিয়ার ফজিলাতুন্নেসা ম্যাডাম এত সুন্দর করে উপস্থাপন করার জন্য। এখন মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি সম্মানিত প্রফেসর ডক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাব্বির মুস্তফা খান স্যার, অনারারি জেনারেল সেক্রেটারি আইবি। মনে করি যে আমিও 3 মিনিটের বেশি আমরা কেউ বক্তব্য দেবো না। 3 মিনিটের মধ্যে এটা একটা স্কিল, আমি 3 মিনিটের মধ্যে আমার লম্বা বক্তব্য কিন্তু সবাই দেওয়া যায়। 3 মিনিটে আমরা বক্তব্য শেষ করবো। ওই থেকে আপনার বক্তব্য দিবেন, আমিও 3 মিনিট দিব, এর মধ্যে আমরা শেষ করবো। কারণটা বলি, অ্যাকচুয়ালি মেইন যে ট্রেনিং সেশন আরো 2টা স্লট বাকি আছে, কাজেই চাই না যে কেউ রাত 10টায় বাসায় যায়, জন্য সবাই 9টার মধ্যে বাসায় যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের চিফ গেস্ট অফ অনার, আমাদের কিনোট স্পিকার, স্পেশাল গেস্ট, এবং আইবির আমাদের যে ওয়েমেন ইঞ্জিনিয়ার্স চ্যাপ্টারের এখানে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সেক্রেটারি সহ আজকে উপস্থিত যারা এখানে আছেন, সবাইকে আসসালামু আলাইকুম। আজকের এই টপিকটা অনেক সময় এটাকে আমরা একটু মানে আন্ডার এস্টিমেট করি। আসলে দেখা যায় যে এই স্কিল ডেভেলপমেন্টের বিষয়টা, বিশেষ করে যারা জবে আছেন, আপনারা যদি খেয়াল করেন যে আজকের এই সেমিনারের টপিকটা হচ্ছে এম্পাওয়ারিং ইয়াং ইঞ্জিনিয়ার্স, সফট স্কিলস অ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট। আমরা যারা ক্যারিয়ার ডেভেলপমেন্ট করি, যেমন আমি একজন একাডেমিশিয়ান,
এবং প্রফেশনালি যারা ক্যারিয়ার ডেভেলপ করেন তারা সবসময় আমি দেখেছি চেষ্টা করেন প্রমোশনটা তাদের কাছে মূল ইয়া থাকে, যে এক পদ থেকে আর এক পদে কিভাবে প্রমোটেড হবেন। এটাতে ক্ষতির কিছু নাই। অবভিয়াসলি যে যেখানে জবে ঢুকবেন তার একটা আকাঙ্ক্ষা থাকতেই পারে যে উনি হায়ার পদ অ্যাচিভ করবেন, কিন্তু একই সাথে আমরা এটা ইম্পর্টেন্সটা হচ্ছে আমরা কিছু স্কিল এখানে এই চলার পথে অ্যাকোয়ার করতে হবে, এটার কোনো অন্যথা নাই। এবং আপনারা ইভেনচুয়ালি দেখবেন যে যারা স্কিল অ্যাকোয়ার করতে সচেষ্ট থাকে ইভেনচুয়ালি সিনিয়র পদগুলিতে যে তারা কিন্তু মানে হয়তো রিওয়ার্ডেড হয়। ঠিক আছে, এখন আজকের কিনোট স্পিকার খুব আমি মনোযোগ দিয়ে শুনছিলাম ওনার লেকচার, এবং আমরা যে স্কিলগুলি চিন্তা করি এর মধ্যে কিছু স্কিল আছে প্রফেশনাল স্কিল। ঠিক আছে, আপনি যে সাবজেক্টে আছেন বা যে ডিপার্টমেন্টে আছেন বা যে কোম্পানিতে আছেন সেটার সাথে একদম রিলেভেন্ট কিছু স্কিল অনেক সময় ডেভেলপ করতে। ফর এক্সাম্পল একজন সিভিল ইঞ্জিনিয়ার উনি অটোক্যাডের স্কিল ডেভেলপ করলেন। ঠিক আছে, অন্য টাইপের কিছু স্কিল আছে যেগুলি কিন্তু হিউম্যান স্কিল। সব প্রত্যেকটা মানুষের মধ্যে একটা আলাদা নেচার থাকে, যেমন আমি একরকম আমার নেচার আছে, আর একটা হিউম্যান বিং এর ডিফারেন্ট নেচার আছে, কিন্তু প্রফেশনালি কিছু হিউম্যান স্কিলও ডেভেলপ করতে হয়। যেমন আমি আমার উচ্চপদস্থ যে যারা আছেন তার সাথে কিভাবে ব্যবহার করব, এবং আমার অধীনস্থ যদি কেউ থাকে এবং আমার পিয়ার যদি কেউ থাকে তাদের সাথে কিভাবে ব্যবহার করব, অনেক সময় কিন্তু এই স্কিলটা ডেভেলপ করারও সুযোগ আছে। মানে আমি নিজে চিন্তা করব যে আমার সাথে যে ব্যবহারটা করা হলো, ফর এক্সাম্পল আমাদের প্রেসিডেন্ট আমার সাথে খুবই সুন্দরভাবে কথা বলেন, তার মানে আমি বুঝলাম যে আমি আমার অধীনস্থর সাথে যদি এই টোনে কথা বলি তাহলে হয়তো উনি এটাতে খুশি হবেন বা উনি একটা মোটিভেশন পাবেন। আবার আমার সিনিয়র কেউ যদি আমার সাথে এমন টোনে কথা বললো, আমি দেখলাম যে আমি ডিমোটিভেটেড হয়ে গেলাম, তার মানে সেম টোনে যদি আমি আমার অধীনস্থর সাথে কথা বলি সেও ডিমোটিভেটেড হবেন। এখানে বাংলাদেশের সরকারি সংস্থাগুলিতে আমরা যদি যেমন আজকে ডিপিডিসি দুজন এখানে প্রকৌশলী আছেন, তো অন্যরাও থাকতে পারেন, এই টাইপের সংস্থায় দেখবেন যে মোটিভেশন কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আমি যদি একটা মানুষকে মোটিভেটেড করতে পারি সে কিন্তু অনেক উপরে যেতে পারে, আবার ডিমোটিভেটেড করলে তার কাজের হয়তো এফিসিয়েন্সি কমেও যেতে পারে। সুতরাং সার্বিক বিবেচনায় আমি মনে করি যে আসলে বিভিন্ন ধরনের প্রফেশনাল স্কিল এবং বিভিন্ন ধরনের হিউম্যান স্কিল এগুলি আমাদের আমরা যারা ক্যারিয়ার নিয়ে চিন্তা করি এটা ডেভেলপ করার সুযোগ আছে। এবং আইবি বিশেষ করে আমি আইবির উইমেন ইঞ্জিনিয়ার চ্যাপ্টারের একটু আমি বলবো যে আমরা সবসময় খুব বেশি টেকনিক্যাল সেমিনার অর্গানাইজ করি, কিন্তু এই ধরনের যেটা আমাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ একটু ব্যতিক্রম ধর্মী সেমিনার অর্গানাইজ করেছেন, আমি তাদেরকে এটাতে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সম্মানিত প্রফেসর ডক্টর ইঞ্জিনিয়ার সাব্বির মোস্তফা খান, অনেক সুন্দর করে অনেক মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। এই পর্যায়ে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি সম্মানিত ইঞ্জিনিয়ার এটিএম তানভীরুল হাসান তমাল ভাই, ভাইস প্রেসিডেন্ট অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফাইন্যান্স আইবি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সেমিনারের একটা ব্যতিক্রমধর্মী সেমিনারের সম্মানিত সভাপতি আমার প্রিয় আপা রীতা আপা, ইঞ্জিনিয়ার চ্যাপ্টার চেয়ারম্যান, প্রধান অতিথি আইবির প্রেসিডেন্ট, বিশেষ অতিথি গেস্ট অফ অনার, বিশেষ অতিথি না, আমাদের প্রিয় ভাবি, আমাদের ভাইস প্রেসিডেন্টগণ, এবং আরও আছেন কিনোট স্পিকার, এটাও আমার বড় আপা, আর একজন আছেন
স্পেশাল গেস্ট শামিমা, এটা আমার ছোট বোন, সবাই এবং সামনে যারা উপস্থিত আমার প্রিয় প্রকৌশলবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে সেমিনার আয়োজনটা ডিভিশন যেটা করে সেটা সাধারণত একাডেমিক সেমিনারগুলোই বেশি আয়োজন করে। আজকে আমাদের ওমেন ইঞ্জিনিয়ার চ্যাপ্টার যে সেমিনার আয়োজন করেছে সেটা একটু ব্যতিক্রমধর্মী সেমিনার, সেটা আমাদের এইচজিএস মহোদয় বলে গেছেন, এবং এটা আমাদের বাস্তব জীবনে খুব বেশি দরকার। এবং এই বাস্তবধর্মী সেমিনার আয়োজন করার জন্য আমাদের ওমেন ইঞ্জিনিয়ার চ্যাপ্টারকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের আইবির পক্ষ থেকে। আসলে এখানে বলার কিছু নেই, আমাদের প্রধান অতিথি মহোদয় এবং সভাপতি মহোদয় এবং আমাদের কিনি স্পিকার, আরও স্পিকার যারা আছেন তারা বলবেন, এবং কিনি স্পিকার খুব সুন্দর সময় উপযোগী একটা প্রেজেন্টেশন দিয়েছেন। আসলে আমার নিজের অভিজ্ঞতা থেকে বলি, আমি যখন পাশ করে বেরোই তখন আমি ব্যবসা শুরু করি। আমার ইচ্ছা ছিল যে আমি চাকরি করব না, আমি ব্যবসা করব, নিজের পায়ে দাঁড়াবো। তো ব্যবসা করতে গিয়ে আসলে আমি খুবই সমস্যার সম্মুখীন হই, যেহেতু আমার কোনো মানে প্র্যাকটিক্যাল কোনো নলেজ নাই, একাডেমিক নলেজ শুধু। পরবর্তীতে আমি আবার এই প্র্যাকটিক্যাল নলেজ গ্রহণ করার জন্য একটা ভালো প্রতিষ্ঠানে জব শুরু করি, এবং সেখানে আমি দেখেছি আমি কাজ করতে গিয়ে আমার যারা কলিগ ছিল তারা সকাল 8:30টায় গিয়ে 5টার সময় বেরিয়ে আসতো, অথচ আমি ঠিকই 8:30টায় ঢুকতাম, আমার বেরোতে বেরোতে 8টা 9টা 10টা হয়ে যেত, কারণ আমার এমডি সাহেব আমাকে ছাড়তেন না। এবং আমিও এটাকে মজা পেতাম, আনন্দ পেতাম, বিভিন্ন ধরনের কাজ শিখতাম, প্রেজেন্টেশন রেডি করতাম, অফার রেডি করতাম, প্রজেক্ট। এবং পরবর্তী 4 বছরের মধ্যে আমি আল্লাহর রহমতে আমাদের যেহেতু আমি সিভিলের প্রজেক্ট ডাইরেক্টর পদে পদোন্নতি পেলাম, এবং তারপরে আমি আবার ব্যবসা শুরু করলাম। তো এটা বলার উদ্দেশ্যটা হলো, আপনারা যারা কাজের প্রতি সিনসিয়ার হবেন, কাজের প্রতি ডেডিকেশন থাকবে, তারা অবশ্যই তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন। এবং আপনারা সবাই আজকের এই সেমিনার লব্ধ জ্ঞান দিয়ে ভবিষ্যতে নিজেকে তৈরি করবেন, এবং যারা চাকরি করছেন তাদের জন্য সুবিধা হবে, যারা চাকরিতে ঢুকবেন তাদের জন্য সুবিধা হবে। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সম্মানিত ইঞ্জিনিয়ার এটিএম তানবিনুল হাসান আমার ভাইয়া, অনেক সুন্দর করে উপস্থাপন করার জন্য এবং আজকের আমাদের সেমিনারটা পছন্দ করার জন্য অনেক ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি সম্মানিত ইঞ্জিনিয়ার নিয়াজউদ্দিন ভূঁইয়া, ভাইস প্রেসিডেন্ট সার্ভিসেস অ্যান্ড ওয়েলফেয়ার আইবি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সেমিনারের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, গেস্ট অফ অনার, বিশেষ অতিথিবৃন্দ এবং উপস্থিত সম্মানিত প্রকৌশলীবৃন্দ, আসসালামু আলাইকুম। আইবিতে আমাদের এই সেশনের এইটাই প্রথম ব্যতিক্রমধর্মী সেমিনার, যেটি নন টেকনিক্যাল বাট বাস্তবধর্মী। সেজন্য আইবির ওমেন ইঞ্জিনিয়ার্স চ্যাপ্টারকে আমাদের আইবির ইসির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আশা করি আগামীতেও এই ধরনের প্রোগ্রাম ওরা আয়োজন করবেন। এছাড়াও আরও ধন্যবাদ জানাচ্ছি, ইতিমধ্যে ওমেন ইঞ্জিনিয়ার্স চ্যাপ্টার বেশ কয়েকটি সেমিনার এবং ট্রেনিং করেছেন, যেটা আমাদের কাছে খুবই আশাপ্রদ, এই কারণে যে ওমেন ইঞ্জিনিয়ার্স চ্যাপ্টার এই প্রথমেই কাজ শুরু করেছেন, এবং আমরা যতটুকু আশা করেছি তার চেয়েও ভালো কাজ করছেন, এবং ওনাদের টিম স্পিরিটটা বেশ ভালো। এবং আমরা দেখেছি এই চ্যাপ্টারে যারা সদস্য আছেন বিভিন্ন পদে, তাদেরকে আমরা আমাদের অন্যান্য বিভিন্ন কমিটির বিভিন্ন পদে রেখেছি, এবং সেখানেও ওনাদের অভিজ্ঞতা, দক্ষতা দিয়ে আমাদেরকে
অনেক কিছু সাপোর্ট দিচ্ছেন। এটার জন্য তাদেরকে ধন্যবাদ ওমেন ইঞ্জিনিয়ার্স চ্যাপ্টারের সদস্যবৃন্দকে। আর আমাদের ইয়ং ইঞ্জিনিয়ার্স চ্যাপ্টারের যদি কেউ থাকেন এখানে, তাদেরকে আমার অ্যাডভাইস থাকবে, আজকে যে প্রোগ্রামটা হয়েছে সেই প্রোগ্রামের আঙ্গিকে ইয়ং ইঞ্জিনিয়ার্সদের জন্য কি করা যায়, এই ধরনের ট্রেনিং কিভাবে করানো যায়, ট্রেনিং আদলে একটু সময় নিয়ে 1 দিন 2 দিন বা 3 দিন, তাহলে ইয়ং ইঞ্জিনিয়ারদের জন্য কাজে লাগবে। সেটা ফ্রেশার হোক, এন্ট্রি লেভেলে হোক, কারণ ইয়ং ইঞ্জিনিয়ার্স বলতে আমাদের আইবির প্যারামিটার অনুযায়ী যাদের বয়স 40 এর নিচে, তাদেরকে আমরা ওইভাবে ইয়ং ইঞ্জিনিয়ার্স চ্যাপ্টারের অধিভুক্ত করেছি। তো আমার অনুরোধ থাকবে, যারা ইয়ং ইঞ্জিনিয়ার্স চ্যাপ্টারের কর্মকর্তাবৃন্দ আছেন তারা এই প্রোগ্রামগুলো শুরু করবেন। কথা না বাড়িয়ে শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ইঞ্জিনিয়ার নিয়াজুদ্দিন ভূঁইয়া স্যারকে অনেক সুন্দর করে উপস্থাপন করার জন্য এবং আমাদের অনুষ্ঠানটাকে পছন্দ করার জন্য অনেক অনেক ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি সম্মানিত ইঞ্জিনিয়ার শেখ আলামিন স্যার, ভাইস প্রেসিডেন্ট হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট আইবি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, সরাসরি কথা বলতে চাই। আজকের সেমিনারের আসলে কিনোট স্পিকার, তাকে অবশ্যই অসংখ্য ধন্যবাদ দিতে হবে সুন্দর একটি উপস্থাপনার জন্য। এবং আমরা ওমেন এম্পাওয়ারমেন্টের কথা বলি, তো আজকে একজন কিনোট স্পিকার পেলাম যিনি ওমেন, নারী প্রতিনিধিত্ব করছে, তো এই জন্য আরো একবার ধন্যবাদ জানাচ্ছি। আমাদের ওই চ্যাপ্টার তারা যে ধারাবাহিকভাবে একটার পর একটা প্রোগ্রাম করে যাচ্ছে, এই জন্য তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই। অনেক ভালো বলা হয়েছে, ভালোর পাশাপাশি আমি একটু আলোচনামূলক কথা রাখতে চাই। সেটি হচ্ছে আইবির কর্মকাণ্ডকে 4টা উইংয়ে দেখা হয়। তার একটি উইং হচ্ছে ক্যাপাসিটি বিল্ডিং, যেটা আমার ভাগে বর্তমানে আছে, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট। সেই আঙ্গিকে এই জাতীয় কর্মকাণ্ডগুলোই মূলত এইচআরডির অংশ। আমাদের 7টি ডিভিশন, ইঞ্জিনিয়ারিং স্টাফ কলেজ কন্টিনিউয়াসলি বিভিন্ন ট্রেনিং, সেমিনার, ওয়ার্কশপ, ন্যাশনাল কনফারেন্স, ইন্টারন্যাশনাল কনফারেন্স এগুলো আয়োজন করে যাচ্ছে অথবা আমাদের শিডিউল আছে। তো আসলে আমাদের একটি ফ্রুটফুল ট্রেনিং করতে হলে তার একটা টার্গেট থাকতে হবে, গোল ফিক্স আপ করতে হবে। ফার্স্ট সেমিনারটি হচ্ছে প্রথমত তার অ্যাওয়ারনেস ক্রিয়েট করা, যে কারা এটার পার্টিসিপেন্টস থাকবেন, অ্যাকচুয়ালি রিয়েল রিসোর্স পারসন কে হবেন, গোলটা কি। নাম্বার 1, যদি আমি ধরি এম্পাওয়ারিং ইয়ং ইঞ্জিনিয়ার্স, তাহলে জব ফার্স্ট, তার একটি জব দরকার। তাহলে জব পেতে হলে একজন ইঞ্জিনিয়ারকে কি কি আপনার বিষয়ে তাকে অভিজ্ঞ হতে হবে, এ বিষয়গুলো তার সামনে আসা দরকার। বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে এ মুহূর্তে আসলে গভর্নমেন্ট সেক্টরে জবের যে নেচার, সেখানে ক্যাপাসিটি বিল্ডিং মানে হচ্ছে সিনিয়রিটি, মোটামুটিভাবে চলে গেলে হলো, এরপরে আস্তে আস্তে ওঠা যাওয়া যায় একটা লেভেল পর্যন্ত। কিন্তু মাল্টিন্যাশনাল কোম্পানি, প্রাইভেট সেক্টর, তাই কি এখানে কোনো চাকরির সিকিউরিটি নেই, এখানে যে কোনো মুহূর্তে চলে যেতে পারে তার চাকরি। অতএব তার ক্যাপাসিটি বিল্ডিংটা হতে হবে ওই নেচারে। তাহলে আমাদের গোল কি? জব অপরচুনিটি ক্রিয়েশন, বা যারা শুরু করেছে পাবলিক প্রাইভেট যে সেক্টরই হোক না কেন, তার টার্গেট হতে হবে ফার্স্ট আমি একটা লেভেলে যেতে চাই। কি লেভেল? যে ধরুন আমরা এই মুহূর্তে রাজুকের সার্টিফিকেশনের কথা বলছি, তো তাহলে আমাকে জানতে হবে যদি সিভিল ইঞ্জিনিয়ার হই বা ইলেকট্রোমেকানিক্যাল হই, তাহলে ডিজাইন করার জন্য আমার কি কোয়ালিটি লাগবে, কে আমাকে সার্টিফাই করবে, সে প্রসেসটা কি, সে রোড ম্যাপটা কি। তাহলে এর উপরে ইয়ং ইঞ্জিনিয়ারদেরকে টার্গেট করে এই আপনার 3টা বা 4টা
মডিউল ডেভেলপ করে রিসোর্স পার্সনে এর একটা ট্রেনিং হতে পারে, তাহলে কিন্তু উনি সার্টিফাইড হলে, রেজিস্টার্ড হলে উনি কিন্তু এই রাজুক অথবা পাবলিক ওয়ার্কসের অধীনে যে বিভিন্ন সিডিএ কেডিএ আরডিএ আছে তাদের বিল্ডিং, সেগুলো উনি ডিজাইনার হিসাবে উনি কিন্তু সিগনেচার করতে পারবেন। এটা তার একটা ক্যাপাসিটি বিল্ডিং হবে এবং তিনি সার্টিফাইড হলেন এবং তার ইনকাম হবে। দ্বিতীয়ত ইলেকট্রোমেকানিক্যাল, তারও একই প্রসেস। এখানে সেগমেন্টেড করা যায় যে ইলেকট্রোমেকানিক্যাল ডিজাইন সার্টিফিকেশন ফর দি রাজিক রেজিস্ট্রেশন, আপনার ইলেকট্রোমেকানিক্যাল ফর ইন্ডাস্ট্রি, তার একটা বিশাল ভলিউম আছে, তাহলে সেটাকে আপনার টার্গেট করে হতে পারে। তাহলে হলে হবে কি, আজকে গভর্নমেন্ট চাকরি করেও যারা সার্টিফাইড, আপনার সার্টিফাইড প্রফেশনাল লাইক এমসিপস যারা করেছে, মেম্বার অফ চার্টার্ড ইনস্টিটিউট, মেম্বার অফ চার্টার্ড ইনস্টিটিউট প্রকিউরমেন্ট অ্যান্ড সাপ্লাই, এটা যারা মেম্বার, এটা যারা ফেলো লাইক আইবি মেম্বার অ্যান্ড ফেলো, এরা কিন্তু ইন্টারন্যাশনালি সার্টিফাইড এবং এক একজন মিনিমাম 5 লাখ টাকা করে তাদের স্যালারি, 20 লাখ পর্যন্ত পার মান্থ স্যালারি। তারা বাঙালি, আমাদের দেশে এই আমাদের ইঞ্জিনিয়ারদের ভিতরে আছে এবং আমাদের আশেপাশে বিভিন্ন দেশে তারা কিন্তু গভর্নমেন্টের প্রকিউরমেন্ট আপনার অ্যাডভাইজার হিসেবে তারা কিন্তু সেখানে জব করছে। তাহলে আপনার সার্টিফিকেশন লাগবে, এই বিষয়গুলো আপনাকে কমপ্লিট করতে হবে। ঠিক তদ্রুপ পিএমপি আপনার সার্টিফাইড হতে হবে, আপনার ওয়ার্ল্ড বডি থেকে সার্টিফাইড আপনার প্রফেশন পিএমপি ইনস্টিটিউট, তার আপনার মেম্বার হতে হবে। এটার একটা রোড ম্যাপ আছে। ফাইনালি ইঞ্জিনিয়ারদের আমরা যেটা বলি, এগুলো ইঞ্জিনিয়ারিং পার্ট। আপনার পিনস, আপনি এই প্রসেসে এই পিএমপি, এই এমসিপস, এফসিস, এগুলো কমপ্লিট করে আপনি কিন্তু এই পিনস করতে পারেন, ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড ইঞ্জিনিয়ার হতে পারেন, আপনি প্রজেক্ট ম্যানেজার হতে পারেন, আপনি ইন্টারন্যাশনাল কনসাল্ট হতে পারেন। আপনি গভর্নমেন্ট জবে কেন আপনি এই ঢিলে ঢালা অবস্থায় বসে থাকবেন? আপনার কোয়ালিটি ডেভেলপ করলে আপনি ইন্টারন্যাশনাল বডির, আপনি ওয়ার্ল্ড ব্যাংক, আপনি আইএমএডি, আপনি এই আইডিবি, জাইকা এবং আরো অনেক অর্গানাইজেশনের আপনি কিন্তু কনসালটেন্ট হিসেবে আপনি সেখানে জব পেতে পারেন। অতএব আপনাকে পিনস করতে হবে এবং এই ট্রেনিংগুলো এভাবে সাজাতে হবে, এই টার্গেট ওরিয়েন্টেড। এবং আমি শেষ কথা বলতে চাই যে এই পিনস করার ফলে, এই প্রসেস মেনটেন করে যদি আপনি করেন, তাহলে কিন্তু গভর্নমেন্ট, প্রাইভেট, পাবলিক সেক্টরেও এই আপনার ইন্টারন্যাশনাল মাল্টিন্যাশনাল কোম্পানিতেও যারা আছেন তাদের কিন্তু জব ক্রাইসিস হবে না। আপনার এখানে যে নেটওয়ার্কিং, ভাইবা ভয়েস, সিবি, লিঙ্কডইন, এই যে প্যাটার্নগুলো বলা হয়েছে, এর ভিতরে বিল্ট ইন আপনার এই জিনিসগুলো চলে আসবে, ট্রেনিং এর পার্ট হবে, আপনি হতাশায় ভুগবেন না। অতএব এটা জব সেক্টর। ফাইনালি শেষ কথা হচ্ছে যে আপনার ইউজ এই জিনিসগুলো করার পরে আপনি কিন্তু বিজনেস করতে পারবেন। আজকে এই সার্টিফিকেশন ছাড়া আপনি কিন্তু একটা মেশিনে হাত দিতে পারবেন না, আপনি কিন্তু কমিশনিং করতে পারবেন না, আপনি টেন্ডার ড্রপ করতে পারবেন না। তাহলে এই নলেজ নেওয়া ছাড়া আপনি কিন্তু বিজনেসও এভাবে করতে পারবেন না। আজকে কেমিক্যালস, আজকে এই যে আপনার বিস্ফোরক দ্রব্য, গ্যাসিয়াস নিয়ে যদি আপনি পাইপলাইন, তাদের ডিজাইন, এই কাজগুলো, এই ব্যবসায় হিউজ ম্যান পাওয়ার দরকার, নেই, লোকবল নেই। আজকে বলা হচ্ছে এমসিপস করা, আজকে বছরে আমাদের গভর্নমেন্টের প্রায় আপনার 1200 প্রজেক্ট, মোর দ্যান 1200 প্রজেক্ট প্রতি বছর হয়, কিন্তু কনসালটেন্ট পাওয়া যায় না। ক্রাইসিস অফ কনসালটেন্ট, অর্থাৎ এখানে আপনার ক্রাইসিস আছে, ডিমান্ড আছে। আপনাকে দেখতে হবে আপনার ক্যারিয়ার কোন ফিল্ডে আপনি ডেভেলপ করবেন। তাহলে যদি আপনি লেগে থাকেন 3 মাস, 6 মাস, 1 বছর, আপনার ডেভেলপ হবে। অতএব রোড ম্যাপ জানতে হবে। আমি এই ওই চ্যাপ্টারকে বলবো যে আপনাদের এই অ্যাওয়ারনেসের পরে আপনি টার্গেট গ্রুপ ফিক্স আপ করবেন। আমি আসলে আপনি পার্টিসিপেন্ট নেবেন না, এমনভাবে নেবেন যাদেরকে একটা লেভেলে, আমার মতো বুড়া মানুষ নিয়ে আপনি তো একটা লেভেলে যেতে পারবেন না, যাদেরকে শর্ট আউট করে গ্রুপিং করে
আপনি একটা টার্গেটে পৌঁছে দেবেন। সেটা 5 জনও হলে আপনার ভ্যালু অ্যাড হলো যে ওই এবছর এ কাজটি করেছে। তাহলে আমরা আশা করব আপনাদের ভাবমূর্তি বৃদ্ধি পাবে এবং আইবি স্ক্যাটার্ড হ্যাপাজার্ডলি যে প্রোগ্রাম করছে না, বরং টার্গেট ওরিয়েন্টেড প্রোগ্রাম করছে, তাহলে ইঞ্জিনিয়াররাও আমাদের আইবি মুখী হবে এবং এই কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত হবে। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ ইঞ্জিনিয়ার শেখ আলামিন স্যারকে অনেক সুন্দর করে মূল্যবান বক্তব্য উপস্থাপন করার জন্য। আমাদের মাঝে উপস্থিত আছেন সিভিল ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ার মোহাম্মদ আইনুল কবির ভাই। এই পর্যায়ে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। আচ্ছা জি, আমি নাম জানি না। নাম আমাদের মাঝে উপস্থিত আছেন বুয়েটের প্রফেসর ডক্টর তানভীর মঞ্জুর। আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। এই পর্যায়ে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি সম্মানিত গেস্ট অফ অনার মিসেস মুসলিমা খন্দকার, চেয়ারপারসন মহিলা কমিটি আইবি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি এখানে একজন নন ইঞ্জিনিয়ার। তা আমি বক্তব্য শুনে আমার কিছু বক্তব্য বলার জন্য এখানে দাঁড়িয়েছি। তো উপস্থিত অতিথিবৃন্দ ও সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপক ইঞ্জিনিয়ার ফজিলাতুন নিসা খুব সুন্দর ও প্রাণোজ্জ্বল ভাষায় বিষয়টি উপস্থাপনা করেছেন। তার উপস্থাপনার পরিপ্রেক্ষিতে আমি কিছু গুরুত্বপূর্ণ দিক তুলে ধরতে চাই। বর্তমান সময়ে আমাদের প্রকৌশলীদের শুধুমাত্র টেকনিক্যাল স্কিল নয়, সফট স্কিল বা মানবিক দক্ষতার পাশাপাশি প্রেজেন্টেশন স্কিল, লিডারশিপ, প্রফেশনাল এটিকেট, টাইম ম্যানেজমেন্ট ইত্যাদিতেও দক্ষ হতে হবে। বিশ্বায়নের এই যুগে গ্লোবাল ইঞ্জিনিয়ারিং সেক্টরে সফল হতে হলে যোগাযোগ, নেটওয়ার্ক, নেতৃত্ব এবং সমস্যা সমাধানের দক্ষতা অপরিহার্য। তাই আমাদের তরুণ প্রকৌশলীদের এখন থেকে এই দক্ষতাগুলোর চর্চা শুরু করতে হবে। প্রযুক্তি প্রতিনিয়তই পরিবর্তনশীল। এই পরিবর্তনশীল প্রযুক্তির সাথে আমাদেরকে চ্যালেঞ্জ করতে হলে পরে দরকার প্রতিনিয়ত নিজেকে উন্নয়ন করা, শেখার মানসিকতা রাখা। সর্বোপরি দেশের তরুণ প্রকৌশলীদের প্রতি আমার আহ্বান, শুধু চাকরির জন্য নয়, বরং জাতির উন্নয়ন ও টেকসই ভবিষ্যৎ গঠনে অবদান রাখার জন্য সবার মানসিকতা গড়ে তুলতে হবে। আপনারাই হবেন আগামী দিনের স্মার্ট এবং সাস্টেইনেবল বাংলাদেশের নির্মাতা। আজকের এই গুরুত্বপূর্ণ সেমিনারে আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আমাকে গেস্ট অফ অনার হিসেবে আমন্ত্রণ জানানোর জন্য আইবি উইমেন্স ইঞ্জিনিয়ার্স চ্যাপ্টারের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সম্পাদক সহ আয়োজক কমিটির সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকের সেমিনারটি খুব সুন্দর শৃঙ্খলভাবে সঞ্চালনা করার জন্য আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি উইমেন্স ইঞ্জিনিয়ার্স চ্যাপ্টারের সম্পাদক ইঞ্জিনিয়ার ইসরাত জাহানকে। সবশেষে সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। আল্লাহ হাফেজ। অনেক ধন্যবাদ মিসেস মুসলিমা খন্দকার ম্যামকে। আপনার উপস্থিতিতে আমরা অনেক আনন্দিত হয়েছি। আমি একটু বলছি, আমাদের 3টা কোম্পানি স্পন্সর করেছে। আমি 3টা কোম্পানির নাম একটু বলছি। একটা হচ্ছে অ্যাস্ট্রা, দ্বিতীয় হচ্ছে ডিজাইন সোর্স এবং আফরান এন্টারপ্রাইজ। এই পর্যায়ে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি আমাদের অনারেবল চিফ গেস্ট
Engineer Mohammad Riyazul Islam Rijo sir, President IB and Chairman of Raju. বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সেমিনারের চেয়ারপারসন এবং ইয়ং ইঞ্জিনিয়ার্স উমেন চ্যাপ্টারের চেয়ারপারসন, আইবির ভাইস প্রেসিডেন্ট বৃন্দ, এইচজিএস, এজিএস সহ আমার সামনে উপস্থিত আজকে যারা এই ট্রেনিং অংশগ্রহণ করতেছেন, সেমিনার করতেছেন, প্লাস আমরা আরও স্পেশালি পাইছি আমাদের বাইরের চেয়ারম্যানকে, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসলে সাবজেক্টটা আসলে খুবই গুরুত্বপূর্ণ এই জন্য আসলে এই যে তার আগে একটু বলে নেই, আমাদের নিয়াজ বা কে বললো যে এটা কি টেকনিক্যাল সেশন না, আসলে ফুললি টেকনিক্যাল সেশন। এটা একটা ফুললি টেকনিক্যাল সেমিনার, কোনো সন্দেহ নেই। এভরিথিং ইজ টেকনিক্যাল, এটা মাথায় রাখতে হবে ইঞ্জিনিয়ারদের। এই যে জিনিসটা, আমরা ইঞ্জিনিয়ার, ওনারা নন ইঞ্জিনিয়ার, নট দিস ইজ। এখন সবই ইঞ্জিনিয়ারিং, নন ইঞ্জিনিয়ারিং নাই। এটা কেন বলতেছি যে দেখেন আপনি, আমরা অ্যাম্বিশন দেখি যে আমরা সেক্রেটারি হব, সংস্থা প্রধান হব, সব দেখি, কিন্তু আমাদের কিছু সীমাবদ্ধতা আছে। আমরা আমাদের নিজের গণ্ডির বাইরে যাইতে চাই না। এই গণ্ডির বাইরে যাইতে না পারলে এই জিনিস কোনোদিনও আদায় হবে না। আমরা যদি এই গণ্ডির বাইরে যে আমাদের স্কিলটা ডেভেলপ করতে পারি, আমাদেরকে ডেকে নিয়ে যায় বসাবে। আরেকটা কথা বলি যে কারণ একটা জায়গায় যে এই যে আজকের কিনোট স্পিকার, তাকেও ধন্যবাদ খুব সুন্দর উপস্থাপনার জন্য বা সাবজেক্টটার জন্য। কিন্তু বলুক যে তার কি শুধু ইঞ্জিনিয়ারিংটি কাজে লাগে নাকি অন্যান্য জিনিসগুলো কাজে লাগে, জীবনের যে আলাদা কিছু। এটা আপনারা জানেন, আমাদের একজন খুব সিনিয়র ইঞ্জিনিয়ার এবং রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার এলকে সিদ্দিকী, উনি আমাকে একটা কথা বলছিল যে রিজু, ইঞ্জিনিয়ার হলো সেই জিনিস যাকে যেখানেই লাগাবা সে সেই কাজটাই সাকসেসফুলি করতে পারবে, সে লিডারশিপ দিবে। ইঞ্জিনিয়ার ইজ এ লিডার, এই কথাটা মনে রাখতে হবে। একজন ইঞ্জিনিয়ার হলো লিডার। তার আসলে আমি এই জিনিসটাকে এভাবে বলি যে অ্যাকচুয়ালি কি জিনিস লাগবে, আমার লার্নিংটা লাগবে, কন্টিনিউয়াস লার্নিং লাগবে আমাকে। আমাদের সময় অ্যাকচুয়ালি আমরা এই কন্টিনিউয়াস লার্নিং এর সঙ্গে এই কথাটাই শুনিনি। আমরা ইঞ্জিনিয়ারিং পাস করছি আর স্বপ্ন দেখছি গাড়ি হবে, বাড়ি হবে, এটা হবে, সেটা হবে, বড় বড় পোস্ট পজিশনে যাব, বাস এই জীবন শুরু করছি। কিন্তু দেখেন ডাক্তাররা কিন্তু অনেক আগ থেকে কিন্তু এটাতে গেছে। কিভাবে গেছে তারা? কিন্তু আমি দেখছি, আমি যখন স্টুডেন্ট তখন বি চৌধুরীর কাছে গেছিলাম, পলিটিক্যাল কারণে গেছিলাম, বাট তখন দেখছি যে উনি স্টাডি করতেছে, মানে উনি জার্নাল পড়তেছে। কারণ একজন ডাক্তারকে, মানে উনি কেন ভালো ডাক্তার, তাকে নিত্য নতুন আধুনিক জিনিসের সঙ্গে যদি মডার্ন জিনিস বা যেসব জিনিস নিত্য নতুন বের হচ্ছে না জানে, তাহলে তো সে অ্যাডপ্ট করতে পারবে না। ইঞ্জিনিয়ারিংও কিন্তু তাই। কিন্তু আমরা এটা শুরু করছি বাট অনেক পরে অনেক পরে। তো এখন হয়েছে কি, আমি একটা করে বলি, যেমন ইন জেনারেল কমিউনিকেশন, ইঞ্জিনিয়ারদের কিন্তু কমিউনিকেশন খুবই দুর্বল। এটা আপনারা স্বীকার করেন আর না করেন। কমিউনিকেশন মানে কিন্তু খালি বসদের সঙ্গে কমিউনিকেশন না, আমার কাছে যারা সেবা নিতে আসে তাদের সঙ্গে কমিউনিকেশন ইন অল রেসপেক্ট। আমাকে কমিউনিকেশনের ধারাটা তো দুই রকম হবে। আমার যারা অফিসিয়াল কমিউনিকেশন সেটা একটা ধরন হবে, আবার আমার কাছে যারা সেবা প্রত্যাশী, তাদের কাছে, আমার কাছে ঠিকাদার আসে, তার কাছে আমার একটা কমিউনিকেশন হবে। কিন্তু আমাদের এই কমিউনিকেশন স্কিল খুবই দুর্বল, যার জন্য ইঞ্জিনিয়াররা মায়ের খায়, কথা শুনে, আজে বাজে কথা শুনে, গালিগালাজ করে, এবং কি উপাধি পাইছে, ইঞ্জিনিয়ার হলো চোর। এটা আমার মতো বোধহয় আপনারা কেউ শোনেন না। আমি যেখানে জব করি এবং যাদের সঙ্গে মিশি তারা বলে, আবার বলে যে আপনি কিছু মনে করেন, আপনাকে বলতেছি না, কিন্তু আপনার কমিউনিটি কিন্তু এরকমই। আমি সেটা আর্গুমেন্ট করি। তাই আমি যাই হোক, এটা আমি বলবো না যে তারা ট্রু বলতেছে, কিন্তু এটা তো আজকে তো এটা একটা সত্য কথা, এটা তো সবাই জানেন আপনারা, যে আমাদেরকে কিন্তু পিছন দিকে এভাবেই বলে। এটা গেল একটা। লিডারশিপের কথা তো বললাম, টিম ওয়ার্ক আমাদের নিয়ে, এটিকেট, এই যে এটার সঙ্গে কিন্তু এটিকেটটাও জড়িত। আমাকে কিন্তু সুন্দরভাবে আপনারা যারা আমার কাছে যান তারা দেখেন, সবাই একটু অবাক হয়ে যায় যে সেটা অবশ্য আমার বিভিন্ন কারণে এই শিক্ষাটা আমার হয়েছে। আমি কিন্তু সবাইকে সমমর্যাদা দিয়ে কথা বলি, সুন্দর করে। বসকে কিভাবে বলতে হবে সেভাবে বলি। আবার আমার কাছে যারা একদম গ্রামের লোক,
একেবারে পূর্বাঞ্চলের গ্রাম থেকে আসছে, তাকেও কিন্তু আমি ঠিক সেভাবে আমি তাকে আরো ডেকে নিয়ে, লুঙ্গি পরা লোক আসলে তাকে ডেকে নিয়ে সামনে বসায় চা খাওয়াই, সে দোয়া করতে করতে যায়। তো এই এই জিনিসগুলো কিন্তু আমাদের কিন্তু এই স্কিলের মধ্যে আনতে হবে। আর সব থেকে বড় কথা হলো অ্যাডপশন, এই যে দায়িত্বের সঙ্গে নিজেকে অ্যাডপ্ট করে নেওয়া। আপনি আজকে এই ডিপার্টমেন্ট এই এখানে বলতো ড্রিলিং ইঞ্জিনিয়ার থেকে এখন চিফ ইঞ্জিনিয়ার, তাই না? এই যে বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন রকমের অভিজ্ঞতা এবং কাজ, এবং এইসবের সঙ্গে কিন্তু নিজেকে অ্যাডপ্ট করতে হবে। এর জন্য কি হয়, আপনি আমাদের আরেকজন শ্রদ্ধ ইঞ্জিনিয়ারের কথা বলি, কামরুল ইসলাম সিদ্দিক। উনি যখন পূর্ত সচিব হলেন না, একবার বিদ্যুৎ সচিব হলেন, বিদ্যুৎ সচিব হলেন যখন পূর্ত হয়েছিলেন, কিন্তু পূর্ত তো ওনার সাবজেক্ট, বিদ্যুৎ সচিব হয়েছিলেন, চেয়ারম্যান পিডিবি চেয়ারম্যান, পিডব্লিউডির সচিব হয়েছিলেন, বিদ্যুৎ পিডিবি চেয়ারম্যান। উনি যখন পিডিবি চেয়ারম্যান হন, ওইটা যখন ওনার অর্ডার হয়েছে, উনি সবাইকে ডেকে বলছে যে এই সাবজেক্টের বই, এই জিনিস আমাকে দাও। উনি সেটা আমাকে নিজে গল্প করছে, বলছে আমি সেটা স্টাডি করলাম, আরেকটা স্টাডি করলাম এখানকার কারা কারা জব করে, তারা কি জানে, কি তাদের নেচার কি, তাদের কি অবস্থা, তাদেরকে স্টাডি করলাম। এই যে উনার অ্যাডাপশন, এই যে আমি যে ডিপার্টমেন্টে ঢুকতেছি সেটাকে আমাকে এটা জানতে হবে। উনি তো সিভিল ইঞ্জিনিয়ার, উনি এলজিডি করছেন, পরবর্তীতে উনি কি হয়েছেন, উনি পিডিবি চেয়ারম্যান হয়েছেন, আবার পিডব্লিউডির উনি কোথাও কিন্তু ব্যর্থ না, কিন্তু উনি সব জায়গায় সাকসেস। তার মানে কি, উনি কিন্তু নিজেকে অ্যাডপ্ট করতে পারছেন। আচ্ছা, তো আমি নিজের কথাটা না বলি, তারপরও আপনারা জানেন যে আমি কিন্তু সারা জীবন বেসরকারি ভাবে কাজ করে গেছি, কিন্তু এমন এক জায়গায় যাই বসছি, এটা একটা টপ ম্যানেজমেন্টের জায়গায় বসছি, তাই না? তো এই যে আমাকে কিন্তু অনেক শিখতে হয়, অনেক কিছু জানতে হয়, বুঝতে হয়। শেখাতে কিন্তু আমি সত্যি কথা, আমার ওখানে মিটিংয়ে আমি বলি, আমার একটা এসটি ইঞ্জিনিয়ার কাছেও আমি শিখি, রাজুকে একজন এসটি ইঞ্জিনিয়ার, একজন অথরিটি অফিসার, তাদের কাছে আমি শিখি। কারণ এটা তো একটা নতুন জিনিস। আমি সিভিল ইঞ্জিনিয়ার ঠিকই, সাবজেক্ট ম্যাক্সিমাম রিলেটেড টু মি, তারপরেও কিন্তু জিনিসটা একটু ভিন্ন। কাজে এই নিজেকে কিন্তু জানতে হবে, এই জানতে হবে, এবং এই জানার মধ্যে, শেখার মধ্যে কিন্তু এখানে ঘাটতি থাকলে হবে না। আর সবশেষে বলি টাইম ম্যানেজমেন্ট। এই যে আজকে আমরা এই প্রোগ্রামটা করতেছি, এখানে কিন্তু আমরা টাইম ম্যানেজমেন্টে পিছিয়ে আছি। এটা নেভার, আপনি যদি টাইম ম্যানেজমেন্টে পিছিয়ে থাকেন তাহলে হবে না। আপনাকে আমি খুব অল্প, যেহেতু বেসরকারি জব করছি, ট্রেনিং দেওয়ার সুযোগ খুব কম হয়েছে। এখন জায়গায় ট্রেনিং দিয়ে আসলাম, আবার আরেকটা কোর্স করতে ইন্দোনেশিয়া গেলাম। এখন বুড়া বসে আমি শিখতেছি আর কি, ট্রেনিং নিচ্ছি। কিন্তু সেই সময় আমি একটা ছোট্ট ট্রেনিং শিখছি, যেটা রিলেটেড টু এই টাইম ম্যানেজমেন্ট। সেটা হলো ক্রিটিক্যাল পাথ মেথড। আপনি কিভাবে শর্টেস্ট টাইমে আপনার কাজগুলো আপনি করবেন, মানে এর থেকে কিন্তু আর বেস্ট ট্রেনিং আর নাই। যে আপনি একের সঙ্গে প্যারালালি আপনি যদি এইভাবে করেন, যে আমি একটার পর একটা, আমি বিল্ডিং দিয়ে বলি যে আপনি একসঙ্গে কিন্তু একাধিক কাজ একটা কনস্ট্রাকশন সাইটে করা যায়, এবং আমাদের দেশের ঠিকাদাররা, ইঞ্জিনিয়াররা এইভাবেই করায়। কিন্তু আমি যদি ক্রিটিক্যাল পাথ মেথডে বার চারটা তার একটু নিচে, ক্রিটিক্যাল পাথ মেথড একটু হায়ার জিনিস, আমি যদি ওইভাবে ভাগ করে নেই যে এই কাজটাও হবে, ওই কাজটাও হবে, এই কাজটাও হবে, আমি কিন্তু খুব শর্টেস্ট টাইমের মধ্যে কাজটা শেষ করতে পারবো। তাহলে আমার এখানে টাইম ম্যানেজমেন্টটা শেষ হবে। আর আরেকটা স্কিলনেস একটু বলি, আমার এখানে নামে এখানে সাইনবোর্ড দিছে কি প্রেসিডেন্ট দিয়ে ব্র্যাকেটে আইইবি, এটা ব্র্যাকেট যেই লিখছে এটা ব্র্যাকেট দেওয়াটা কিন্তু ঠিক হয়নি। হ্যাঁ, এখানে না, ওই যে আমার ওই যে নামের যে নেম প্লেটটা বের করে দেখাও একটু সবাইকে। হ্যাঁ, হয়তো এটা স্টাফরাই লিখছে, আমরা দেখি নাই। প্রেসিডেন্ট আইবি ব্র্যাকেট দিলে তো হলো না, প্রেসিডেন্ট আইবিটা ব্র্যাকেটে হবে না। এইটা হইতে পারতো প্রেসিডেন্ট দি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ, তখন ব্র্যাকেটে আইবি লিখলে এটা সঠিক হতো। আবার সেম ভাবে চেয়ারম্যান রাজুক লেখা হয়েছে ব্র্যাকেটে, এটা হয়তো চেয়ারম্যান রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ব্র্যাকেটে রাজুক, অথবা চেয়ারম্যান রাজুক, চেয়ারম্যান প্রেসিডেন্ট আইবি। মানে মাইন্ড করেন না, এটা আমি যে ছোট্ট একটা জিনিস, কিন্তু এটাও একটা স্কিলনেস, কিন্তু এটাও একটা স্কিলনেস। আমি যেই কাজটা করব, আর নামের বানান, নামের উচ্চারণ, এটা তো আমরা অহরহ করি, সব জায়গায় করি। তো এই জিনিসগুলো ছোটখাটো বিষয়, কিন্তু এগুলো যখন আমরা
ইঞ্জিনিয়ারিং, হ্যাঁ একটা ইঞ্জিনিয়ারিং স্কিলটা কিন্তু বেসিক, এইটার বাইরে আবার যাওয়া যাবে না, এইটা না হলে তো কিছুই নাই। আমি এত কথা বলতেছি যে ওইটা তো থাকবেই, তাই না? এবং আমি বিশ্বাস করি আমাদের ইঞ্জিনিয়াররা যারা ডিগ্রি নেন, যারা কোর্স করেন, তারা অবশ্যই সবাই ওই বেসিক স্কিলটা সবারই আছে, কিন্তু এই আদার্স স্কিলগুলো কিন্তু আমাদেরকে পরবর্তী জীবনে পাশ করার পরে অর্জন করতে হয়। আপনারা কি আমার সঙ্গে একমত? এবং এটা যদি আমরা করেন তাহলেই কিন্তু আপনারা সাকসেস স্টোরে যাইতে পারবেন। ওই যে প্রমোশন বললো না যে সবাই, আমার এখানে বলি, আমি একজনের প্রমোশন ডিউ হয়েছে কিন্তু আমি তাকে দিতে চাচ্ছি না, একজন প্রমোশন ডিউ হয় নাই, আমি তাকে অতিরিক্ত দায়িত্ব দিচ্ছি। কারণটা কি? আমি জানি হি ইজ ক্যাপেবল, টাইমে হয়তো সে আসে নাই, বাট হি ইজ ক্যাপেবল। যদি কেউ আসলে এরকম ক্যাপেবল হয় আর তাদের বস তার স্বার্থে, তার কাজের স্বার্থে, তার সংস্থার স্বার্থে তাকে ডেকে নিয়ে ওই জায়গাটায় বসাবে। কাজে আপনারা সেই জিনিসগুলো, এখানে আমি কয়েকটা বললাম, আরো অনেক জিনিস আছে, আসলে অনেক কিছু শিখতে হবে। আমি সবশেষ একটা কথা বলি, সাব্বির আছে, আমার ম্যাক্সিমাম ভাইস প্রেসিডেন্ট আছে, কালকে প্ল্যানার্সদের ওদের ওয়ার্ল্ড প্ল্যানার্স ডে বোধহয় হচ্ছে 3 দিন। আজকেও আমাকে অ্যাক্টিভিটি ডাকছিল এই প্রোগ্রামের জন্য, আমি যাইতে পারিনি। সেটা হলো যে আমি একটা জিনিস বলে আসছি, কালকে এসডিজির উপর একটা সেমিনার ছিল, তো ওদের সঙ্গে আমি তো যেখানেই যাই আর্কিটেক্ট প্ল্যানার সবার সঙ্গে আমি বাস করি আর কি, ইঞ্জিনিয়ারদের পক্ষ থেকে। তো আমি সেখানে একটা কথা দিয়ে আসছি, এটা একটু অ্যারেঞ্জ করো। আমি বলছি আইবিতে আমরা প্ল্যানার্স, ইঞ্জিনিয়ার্স, আর্কিটেক্ট, যদি বুয়েটকেও রাখতে চাও, হ্যাঁ আরও যদি কোনো সংস্থাকে রাখতে চাও, রাজুক থাকবে, আমরা এসডিজি যে 17 গোলস, এটার উপরে আমরা একটা সেমিনার করব, এবং এটা নিয়ে আমাদের প্রস্তুতি নিতে হবে। প্লিজ, এটা আমাদের কোন ব্যাচ দেওয়া হতে পারে, এটা কার আন্ডারে পড়বে? কে? এইচআরডি হলে শেখ আলামিন। তাহলে না, এটা দেখো মানে এটা হলো এসডিজি। আচ্ছা, এসডিজি উপরে আমরা একটা সেমিনার করব, সেখানে প্ল্যানার্সরা আপার হ্যান্ড নিতে চাচ্ছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি আপার হ্যান্ড নেওয়ার কথা আমাদের। আচ্ছা, তো হ্যাঁ এটা মাল্টি, এবং এখানে তোমরা চাইলে যে কোনো অ্যাডভাইজার বা 2-1 অ্যাডভাইজারকেও আনা যাবে, হ্যাঁ, কারণ এসডিজির মধ্যে তো সব অ্যাডভাইজারই পড়ে। তো আমরা দেখবো যে আমরা কাকে আনবো আমাদের জন্য কমফোর্টেবল হয়। এটা খুব দ্রুত, হ্যাঁ, এটা একটা সেমিনার আমরা অ্যারেঞ্জ করবো। এটা আমার মনে হয় যে এখানে আইবি যে ওই যে শুধু ইঞ্জিনিয়ারদেরকে নিয়ে প্রোগ্রাম করে না, সবাইকে নিয়ে প্রোগ্রাম করে, এবং সবারটাই চিন্তা করে, দেশকে নিয়ে চিন্তা করে, এবং এই যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল যেটা, এটা কিন্তু আমরা একদম পিছায় আছি। 30 সালে এটা করতে হবে, করে কি বলবে আমাদেরকে যে ওই কি মধ্যম আয়ের দেশ না কি, যেটা আমাদের সময় দিয়েছে যে এটা করতে হবে। এটা যদি আমরা না পারি বা এর ধারে কাছে যদি না যাই, তাহলে কিন্তু ফেসিস্ট যার পতন হয়েছে সে বলবে আমি তো বলছিলাম এটা, আমি করব, 15 সালে হয়েছে তো এটা, তার আমলে এটা কমিটমেন্ট দেওয়া, আমি থাকলে এটা হয়ে যেত। সুতরাং এটা এই প্রেজেন্ট গভর্নমেন্ট বা ফিউচার গভর্নমেন্ট যারাই আসুক, তাদের কিন্তু এটার একটা মোটামুটি এই জায়গার অ্যাচিভমেন্টে যাইতে হবে। এবং এখানে ইঞ্জিনিয়াররা একটা যদি পায়োনিয়ার রোল প্লে করে, আমি মনে করব ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি, আমি তানভীর মঞ্জুরকে একটু রিকোয়েস্ট করবো যে এটা একটু তোমরা সবাই খেয়াল রাখো ভাই, যে এটা যদি আমরা করতে পারি তাহলে ইঞ্জিনিয়াররা গ্লোবালি এবং ন্যাশনালি একটা বিশাল আমরা গাইডলাইন দেবো যে কিভাবে এই যে রেস্ট সময়ের মধ্যে আমরা কিভাবে এর হাইয়েস্ট অ্যাচিভমেন্টটা আমরা এই এসডিজির করতে পারি, কারণ এর ম্যাক্সিমামই রিলেটেড টু দ্য ইঞ্জিনিয়ারিং সেকশন। এই এসডিজির 17টা গোলের ম্যাক্সিমামটাই কিন্তু ইঞ্জিনিয়ার্স রিলেটেড। কাজে এখানে আমরাই লিড দেবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। অনেক ধন্যবাদ অনারেবল চিফ গেস্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ রিয়াজুল ইসলাম রিজু স্যারকে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য এবং আমাদের অনুষ্ঠানটাকে প্রায়োরিটি দেওয়ার জন্য এবং আজকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি সম্মানিত চেয়ার ইঞ্জিনিয়ার শাহনাজ শারমিন আপুকে, চেয়ারম্যান উইমেন ইঞ্জিনিয়ার্স চ্যাপ্টার আইবি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই নিয়ে 3বার আসলে অডিয়েন্স সামনে আমরা আসতে হলো। আমাদের সম্মানিত সেক্রেটারি প্রফেসর ডক্টর সাব্বির আহমেদ, উনি একটু দেরিতে আসাতে ওয়েলকাম স্পিচটা আমি দিয়ে দিয়েছি, তো নতুন করে কিছু বলার নাই। তো যেহেতু প্রোটোকল অনুযায়ী চেয়ারম্যান উনি কিছু অ্যাড্রেস করেন, সেই জন্য বলছি
যে যখন আমরা যেই ধরনের ব্যতিক্রমধর্মী সেমিনার ট্রেনিং বেসড সেমিনার আয়োজন করলাম তখন একটু ভয় পেয়েছিলাম যে আইবির প্রেসিডেন্ট সেক্রেটারি যারা ভাইস প্রেসিডেন্ট তারা আবার কি বলেন যেটা কি ধরনের প্রোগ্রাম করছেন আপনারা। আজকে খুব ভালো লাগলো যে সবাই এটা প্রশংসা করছেন, অ্যাপ্রিসিয়েট করছেন, সেই জন্য আমাদের উইমেন ইঞ্জিনিয়ার চ্যাপ্টার থেকে ধন্যবাদ। তো আজকে আপনারা যে আমাদের সামনে যারা ট্রেনি আছেন তারা একটু অনেকক্ষণ হয়ে গেছে, আপনাদের বাকি সেশন একটু পরে শুরু হবে। তো এখানে আজকে আপনারা যারা উপস্থিত হয়েছেন যারা নতুন প্রকৌশলী তাদের তো আমি নতুন করে আবার অনেকবার ধন্যবাদ দিয়েছি, তো আবার শেষবারের মতো সবাইকে ধন্যবাদ দিচ্ছি আমাদের সাথে থাকার জন্য। এবং আজকে আমাদের যারা ছিলেন আইবি থেকে আইবি সম্মানিত প্রেসিডেন্ট, উনি তো একটু সংশোধন করে দিলেন, উনি কিন্তু রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের চেয়ারম্যান এবং আমাদের আইবি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অফ বাংলাদেশের উনি প্রেসিডেন্ট। তো উনি ব্যস্ত অনেক শিডিউল আমরা জানি, তো উনি মেহরবানি করে আমাদের এখানে এসেছেন, সেজন্য আমরা খুব গ্ল্যাড, খুশি আমরা। এবং বিশেষ করে আমাদের আজকে যে গেস্ট অফ অনার এসেছেন আমাদের এই আইবির মহিলা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মুসলিমা খন্দকার, ভেরি মাচ গ্ল্যাড টু হ্যাভ হিয়ার অ্যামং আস। এবং আমাদের কিনোট স্পিকার ফজলুন্নেসা, সে আসলে আমার জুনিয়র ছিল চুয়েটে, ও তো বলেছে যে আমরা আসলে মেকানিক্যালে আমি প্রথম মেয়ে ছিলাম, আমাদের চুয়েটের প্রথম মেয়ে, তো ওকেও ধন্যবাদ অনেক। আর যারা যারা এখানে স্পিকার স্পিচ দিয়েছেন সবাইকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। ধন্যবাদ ইঞ্জিনিয়ার শাহানা শারমিন আপুকে। এই পর্যায়ে ভোট অফ থ্যাঙ্কস দেওয়ার জন্য অনুরোধ করছি উইমেন ইঞ্জিনিয়ার চ্যাপ্টারের সম্মানিত ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার দিলরুবা ফারজান আপুকে। বিসমিল্লাহির রহমানির রহিম। উইমেন ইঞ্জিনিয়ার্স চ্যাপ্টার ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ কর্তৃক আয়োজিত এম্পাওয়ারিং ইয়াং ইঞ্জিনিয়ার শীর্ষক সেমিনারে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, গেস্ট অফ অনার, বিশেষ অতিথিবৃন্দ, আজকের চেয়ার, বেইটের সম্মানিত চেয়ার সহ আইবির নেতৃবৃন্দ এবং আজকের প্রশিক্ষণ এবং সেমিনারে অংশগ্রহণ যারা করছেন তারা সহ আইবির যারা কর্মকর্তা কর্মচারী আছেন সকলকে জানাই আসসালামু আলাইকুম এবং আমার আইবির উইমেন চ্যাপ্টারের পক্ষ থেকে শুভেচ্ছা। আমি দিলরুবা ফারজানা, আমি আইবির উইমেন ইঞ্জিনিয়ার্স চ্যাপ্টারে ভাইস চেয়ার হিসেবে কাজ করছি। আর এছাড়া আমি সিভিল সার্ভিসে আছি, 31তম বিসিএস পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিংয়ে আমি নির্বাহী প্রকৌশলী হিসেবে কাজ করছি। আর আমার কাজটা মূলত সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, এই কারণে আসলে অনেক বেশি উপলব্ধি করি যেটা আমাদের সম্মানিত প্রেসিডেন্ট স্যার বললেন যে নাথিং ইজ নন টেকনিক্যাল। তো আশা করব যে ধীরে ধীরে আমরা ইঞ্জিনিয়াররা এটা বুঝতে পারবো যে টেকনিক্যাল বলতে শুধু যে কিছু সফট স্কিল তা না, মানুষের কাছে যেতে হবে, মানুষের জুতোয় দাঁড়িয়ে কিন্তু চিন্তা করতে হবে এবং সব সময় আমাদেরকে ইনোভেটিভ ভাবে চিন্তা করতে হবে। আর তাহলেই আমরা সফট স্কিল এবং হার্ড স্কিলের সমন্বয়ে আমরা সত্যিকারের হয়তো প্রকৌশলীদের মাধ্যমে আমরা যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল অর্জন করার চিন্তা করছি বা টেকসই উন্নয়নের কথা চিন্তা করছি সেটা আমরা অর্জন করতে পারবো। তো আজকে বক্তা হিসেবে যদিও আমাকে ভোট অফ থ্যাঙ্কস দিতে বলা হয়েছে, ভোট অফ থ্যাঙ্কস আসলে চেয়ারম্যান আপু দিয়ে দিয়েছেন, তারপরেও আনুষ্ঠানিকভাবে আজকে এই লম্বা সময় ধরে যারা আমাদের মাঝে বিশেষ অতিথি, প্রধান অতিথি, গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত আছেন, শুধু উপস্থিতি নয় তাদের অত্যন্ত মনোযোগী উপস্থিতি। অন্যান্য সেমিনারে যদি আপনারা আসেন হয়তো কম্পেয়ার করতে পারবেন যে আজকের উপস্থিতিটা কতটুকু গুরুত্ব সহকারে ওনারা দিচ্ছেন মাইন্ডফুলি। এজন্য বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। আসলে তাদের এই উপস্থিতি এবং ওনাদের যেই মূল্যবান বক্তব্য বলি বা অভিজ্ঞতা শেয়ারিং সবকিছু কিন্তু আসলে উইমেন ইঞ্জিনিয়ার্স চ্যাপ্টারকে এম্পাওয়ার করার জন্য ওনাদের যে কমিটমেন্ট সেটাকে রিফ্লেক্ট করে, আমরা অ্যাটলিস্ট এটা ফিল করি। আর একটি অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করার জন্য আসলে কিছু মানুষ পেছনে অনেক বেশি কাজ করে
যে কাজগুলো হয়তো দেখা যায় না, বিশেষ করে আজকের এই অনুষ্ঠান আয়োজনের জন্য আমাদের উইমেন ইঞ্জিনিয়ার্স চ্যাপ্টারের যে সেক্রেটারি ইশরাত এবং চেয়ারম্যান আপুর অবদান অনেকই বেশি। আমি আসলে খুব একটা সময় এই অনুষ্ঠানে দিতে পারিনি। বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি ওনাদের দুজনকে এবং আমাদের এই আইবির যারা সাপোর্ট স্টাফ অফিসার্স যারা আছেন, যারা সার্বক্ষণিক আমাদের পেছনে যে সুন্দর একটা ব্যানার, ওখানে আইটি সাপোর্ট দিচ্ছে, পিছনে অনেক দেখেন কিছু মানুষ দাঁড়িয়ে আছে, আমাদের খাওয়া দাওয়া সবকিছু যারা সার্বক্ষণিকভাবে সাপোর্ট দেয় নীরবে একটি সুন্দর অনুষ্ঠান করার জন্য, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমার অন্তরের অন্তঃস্থল থেকে। এবং আজকের অনুষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যারা, তারা হচ্ছেন আমার সামনে যারা আছেন অংশগ্রহণকারীরা, আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যেভাবে সেই 3:30 থেকে প্রশিক্ষণে অংশগ্রহণ করার পরেও এই সেমিনারে আলোচনা শুনে যাচ্ছেন, যাতে আসলে আপনাদের আন্তরিকতাটা স্পষ্ট, আপনাদেরকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমাদের উইমেন ইঞ্জিনিয়ার্স চ্যাপ্টারের সদস্যরা এবং ইঞ্জিনিয়ারিং ডিভিশনের সম্মানিত সদস্য এবং আমি দেখতে পাচ্ছি আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিভিশনের চেয়ারম্যান সহ অনেক সিনিয়ররাই কিন্তু আমাদের সাথে শেষ মুহূর্তে এসে যোগ দিয়েছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের যে বিশেষ করে আমাদের যে কিনোট স্পিকার ছিলেন, ম্যাডামের বক্তব্য শুনে আমি নিজে আসলে খুবই ইন্সপায়ার্ড। আমার মনে হয় আপনারাও তাই। তো আর আজকে ম্যাডামকে বিশেষভাবে ধন্যবাদ। এবং আজকের অনুষ্ঠানের একটা অত্যন্ত সৌন্দর্য, তিনি হচ্ছেন আমাদের গেস্ট অফ অনার, আমাদের ভাবি। আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি উইমেন ইঞ্জিনিয়ার্স চ্যাপ্টারের পক্ষ থেকে। আমাদের এই আয়োজনে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তার সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বিশেষ করে একটা ভুল ধরা পড়েছে, এর জন্য আমি ক্ষমা প্রার্থনা করছি। এবং আমরা এই ভুলগুলো আসলে সবসময়ই আমাদের সংশোধনের একটা স্কোপ রেখে যায় এবং কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টের মাধ্যমেই আমাদেরকে আসলে সেই লেভেলটা অর্জন করতে হয়। ইনশাল্লাহ আমাদের সবারই সেই চেষ্টাটা জারি থাকবে। আর সর্বশেষে আমি বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই যে বিশেষ করে আইবিকে, যে উইমেন ইঞ্জিনিয়ার্স চ্যাপ্টারের মাধ্যমে আমাদেরকে উইমেন ইঞ্জিনিয়ার্স চ্যাপ্টারের কমিটি সহ বাংলাদেশের সকল নারী প্রকৌশলীদেরকে যেভাবে ওনারা উৎসাহ দিচ্ছেন এবং যেভাবে নারী ক্ষমতায়নের দিকে ওনারা সহযোগিতা করছেন, এটা আসলে একটি অতুলনীয় উদাহরণ। আমি আশা করব এই সহযোগিতা চালু থাকবে। ইনশাআল্লাহ আগামীতে আবারও দেখা হবে কোনো না কোনো অনুষ্ঠানে। সবাই নিরাপদে সবার বাড়িতে ফিরে যান সেই কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সব ঠিক আছে, আমার কাছে ইচ্ছা করে করার জন্য আমি বলার সুযোগ পাই। আর আরেকটা যে আমি বলি, একটা ট্রেনিং এর কোনো বিকল্প নেই। আমরা যে ইঞ্জিনিয়ারিং লেখাপড়া করছি, পাস করছি, তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো ট্রেনিং। আমরা যদি এই ট্রেনিংটাকে কন্ট্রোল করতে না পারি তাহলে এই ট্রেনিংটাকে কন্ট্রোল করতে হবে। এই পর্যায়ে ক্রেস্ট ও নেম প্লেট বিতরণ করা হবে। আমাদের এখানে উপস্থিত আছেন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিভিশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ শফিকুল ইসলাম খোকা ভাই। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। একসাথে আমরা টাইম সেভ করছি এটাও ঠিক আছে।
ইমার্জেন্সিতে হঠাৎ করে